দেখ ট্রান্সপোর্টেশনের এই অঙ্কটা করাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আগের দিন যে ভ্যাম মেথড শিখিয়েছিলাম, ঠিক আছে? প্রথমে আজকের ক্লাসে এটা মেইন শেখাবো, সেটা হচ্ছে মোদি মেথড বা ইউভি মেথড, ঠিক আছে? মোদি মেথড বা ইউভি মেথড। তো মোদি মেথড বা ইউভি মেথড করতে গেলে আমি কি বলেছিলাম, ট্রান্সপোর্টেশনে যাই অঙ্ক দিক না কেন, আগে আমাকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন করতে হবে। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন করার জন্য আমাদের তিনটে মেথড হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড, লিস্ট কস্ট মেথড, আর হচ্ছে ভ্যাম মেথড। আমি বলেছিলাম ভ্যাম মেথড হচ্ছে বেস্ট মেথড, সবসময় ভ্যাম মেথডই অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে তোর এই যে কোশ্চেনটা দিয়েছি, এখান থেকে তোকে প্রথমে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন কর। কোন মেথডে? ভ্যাম মেথডে। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে তোকে মোদি মেথড বলুক, মোদি মেথডই বলবে, এক্সামে যে কোশ্চেন দেবে সেটা মোদি মেথডই করতে বলবে। তো মোদি মেথড করতে গেলে সবার প্রথম তোকে কি করতে হবে? ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন করতে হবে। তো ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন করার জন্য আমাদের তিনটে মেথড আছে। পপুলার মেথড কোনটা? ভ্যাম মেথড। সো ভ্যাম মেথডে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন করে দে। আগের দিন যেটা শিখিয়েছিলাম সেটাই করে দে। কি করে করতাম? এই তো কোশ্চেন, তাই তো? কোশ্চেন ঢোকার পর পাশে লিখতাম কি? কোশ্চেনের পাশে এখানে লিখতাম পেনাল্টি, রো পেনাল্টি, কলাম পেনাল্টি। রো পেনাল্টি আর কলাম পেনাল্টি। আমি পেনাল্টি লিখলাম, ঠিক আছে? এখানে পেনাল্টি হতো। দুটো মেথডে করেছিলাম, তাই না? এই যে এই অঙ্কটা ভ্যাম মেথডটাই বললাম দুটো প্রসেসে করা যায়। ফার্স্ট প্রসেস ছিল, সেকেন্ড প্রসেস বলি, সেকেন্ড প্রসেসটা বেশি ইজি লেগেছে। সেকেন্ড প্রসেসটাই করছি, সেকেন্ড প্রসেসটাই করছি। দাগ দিলাম এখানে, এখান দিয়ে দাগ দিচ্ছি। কি হবে? শিখেছিলাম, দেখ এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। এটাকে রো পেনাল্টি বলতে পারি, এটা রো পেনাল্টি, আর এটা হচ্ছে কলাম পেনাল্টি, COL। তো দেখ এখানে দুটো মিনিমাম খুঁজতে হবে, 1 আর 2, দুটো মিনিমাম কত হচ্ছে? ডিফারেন্স 1। মানে এখানে এই যে ফার্স্ট রো, ভালো করে দেখ, এই ফার্স্ট রো, এখানে যে ফার্স্ট রো আছে দুটো মিনিমাম কত স্যার? 1 আর 2। 1 আর 2 এর ডিফারেন্স কত? 1। তারপর এখানে কত হচ্ছে স্যার? 1 আর 2 ডিফারেন্স কত? 1। তারপর এখানে কত? 2 আর 4 ডিফারেন্স কত? 2। আচ্ছা, এবার এই কলামে যদি দেখি 1 আর 3 ডিফারেন্স কত? 2। এখানে 2 আর 3 ডিফারেন্স কত? 1। এখানে 1 আর 2 ডিফারেন্স কত? 1। এখানে 1 আর 4 ডিফারেন্স কত? 3। ঠিক আছে? তো এই ছিল তো। এবার হাইয়েস্ট হচ্ছে 3। এবার দেখ আমি যদি এখানে দেখি না হাইয়েস্ট কত? 2 আর এখানে হাইয়েস্ট কত? 3। তাহলে এই দুটোর মধ্যে হাইয়েস্ট কত স্যার? 3। তাহলে এটাকে আপ অ্যারো দিলাম। এই যে আপ অ্যারো দিলাম, এবার এই ঘরের দিকে তাকা। ছোট কোনটা? 1। ছোট কোনটা? 1। তাহলে 1 তো ছোট, বুঝলাম 1 ছোট। এই 10 আর 50 এর মধ্যে ছোট কোনটা? 10। 10, তাহলে এখানে 10 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে 40 হয়ে যাবে। এটা কেটে 0 হয়ে গেল। আর এখানে 50 আর 10 কেটে গিয়ে এটা হয়ে গেল 40। তো D4 তাহলে এই ঘরটা D4 কেটে গেল। তারপরে কি হবে? তারপরে পেনাল্টি, রো পেনাল্টি কত হবে? 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, 2 আর 3 এর ডিফারেন্স 1, 2 আর 4 এর ডিফারেন্স 2। এখানে 1 আর 3 এর ডিফারেন্স হচ্ছে 2, এখানে 2 আর 3 এর ডিফারেন্স 1, 1 আর 2 এর ডিফারেন্স 1। আর তো কিছু হবে না, এগুলো বোঝানোর কিছু নেই, আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি ভালো করে, সমস্যা হবে না। এবার দেখ এখানে হাইয়েস্ট কত? 2 আর এখানে হাইয়েস্ট কত? 2। এবার কি করবে? মানে দুটো দূর দিকেই আছে তো। এবার দেখ বোঝাচ্ছি, ঠান্ডা মাথায় বোঝাচ্ছি। এই দিকের হাইয়েস্ট 2, এই দিকের হাইয়েস্ট 2। সেক্ষেত্রে কি করতে হবে? এখানে দেখ এই যে এই 2 আছে দেখেছিস তো? এই 2 এর সাপ্লাই কত? 20। 20, হ্যাঁ। আবার এই 2 এর ডিমান্ড কত? 20। দুটোই তো সেম, কোনো সমস্যা ক্রিয়েট হবে না। তো যে কোনো একটা নিয়ে করলেই হবে, দুটো তো সেম। সেম যদি না থাকতো আমি এক্ষুনি পেয়ে যাবি। পরের এখানে পরের টপিকে পেয়ে যাবি। পরের টপিকে মানে পরের পেনাল্টিটা করলে তুই পেয়ে যাবি। আচ্ছা, মানে যখন তোমার আরপি আর সিপি সেম থাকবে তখন আমরা সাপ্লাই আর ডিমান্ডের ভ্যালুটা দেখব তো। রো পেনাল, হ্যাঁ ঠিক, তখন দেখতে হবে। দেখ ভালো করে শোন, এখানে দেখ তুই যে বললি এখানে হাইয়েস্ট কোনটা? এই রো পেনাল্টির হাইয়েস্ট 2, আর এখানে কলাম পেনাল্টির হাইয়েস্ট 2। তো দুটোই তো সেম। দুটো যখন সেম হয়ে যাচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি দুটোর সাপ্লাই ডিমান্ড সেম আছে। তাহলে যখনই দুটো সেম তখন যে কোনো একটা জায়গা থেকে এগোলেই হবে, যে কোনো একদিক থেকে এগোলেই হবে। এবার দেখতে হবে কোন দিক থেকে এগোই। আমি এটা থেকে এগোচ্ছি, এই দুইটাকে ধরে এগোচ্ছি, যে কোনো দিক থেকে এগোতে পারি। তো এটা যদি এগোই তাহলে ছোট কোনটা স্যার? 1। তাহলে এই 30 আর 20 এর মধ্যে ছোট কোনটা? 20। এখানে 20 লিখে দিলাম। এটা কেটে 0 হয়ে গেল, এটা কেটে 10, তাই তো? তাহলে এটা কেটে দিলাম, D1 চলে গেল। তারপরে
2 আর 1 এর মধ্যে ডিফারেন্স 1, 3 আর 2 ডিফারেন্স 1, 2 আর 5 এর ডিফারেন্স 3, 2 আর 3 ডিফারেন্স 1, 1 আর 2 ডিফারেন্স কত 1, আর ওই দিকে কিছু নেই ওদিকে। তাহলে এখানে হাইয়েস্ট কত 3, তাই তো? এখানে হাইয়েস্ট 3, ভালো করে দেখ, এখানে হাইয়েস্ট 3 আর এখানে তো 1, তাহলে 3 টাকে চুজ করব। 3 তো এই দিকে চলে আসবো। ছোট কোণটা স্যার 2, মানে এই 20 আর 40 এর ছোট কোণটা 20, এখানে 20 লিখে দিলাম, এটা কেটে 0 আর এটা কেটে 20 হয়ে গেল। এই হলো। তারপর একটা 2 আর 1 এর ডিফারেন্স 1, 3 আর 2 ডিফারেন্স 1, এটা কিছু হবে না। 2 আর 3 ডিফারেন্স 1 আর 1 আর 2 ডিফারেন্স 1, এটা কিছু হবে না। এইবার তুই কোশ্চেন করতে পারিস। এইবার তুই কোশ্চেন করতে পারিস। দেখ এইবার দেখ, ভালো করে দেখ। এখানে এই তো এই যে কলাম পেনাল্টি আছে, এখানে এই কলাম পেনাল্টির হাইয়েস্ট কত স্যার 1, লো পেনাল্টির হাইয়েস্ট কত 1, আগের মতই সেম তৈরি হয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কোনটা ধরে এগোবো? ভালো করে দেখ কোনটা ধরে এগোবো। দেখ এখানে ডিমান্ড কত 20, এর ডিমান্ড 30, এর সাপ্লাই 10, এর সাপ্লাই 40। বুঝলি তো? আগেরটা কি হয়েছিল, সাপ্লাই ডিমান্ড ইকুয়াল হয়েছিল, যে কোনো একটা ধরে এগোচ্ছিলাম, কিন্তু এখানে তো ইকুয়াল নেই, প্রত্যেকটা আলাদা আলাদা। সেক্ষেত্রে কি করতে হবে? এই 20, 30, 10, 40 এই চারটের মধ্যে যেটা ছোট সেটা ধরে এগোতে হবে। আচ্ছা, তার মানে 10 ধরে এগোতে হবে। বুঝতে পারলো? বুঝলি নাকি আবার বলবো? তাহলে এটা ধরে গেল। কোথায় কোথায় মানে প্রবলেম তৈরি হবে সেই প্রবলেমগুলো বলে দিলাম কিন্তু। কোশ্চেনটা পেয়েছিস? আগের অ্যানসারটার সঙ্গে এই অ্যানসারটার ডিফারেন্স কি ছিল? আগেরটা সাপ্লাই আর ডিমান্ড ইকুয়াল ছিল, যে কোনো একটা ধরে গেল। যদি ইকুয়াল না থাকতো তাহলে দেখতাম সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে যেটা ছোট সেই জিনিসটা এগোতে হবে। 10 ধরবো, 10 ধরে এগোচ্ছি। তাহলে এটা ধরে এগোচ্ছি, 10 ধরে এগোচ্ছি। তো এইদিকে ছোট কোনটা স্যার? এই 1। তাহলে 1 এর ঘরে তুই 10 বসিয়ে দে। স্যার কেন 10 বসাবো? দেখ না, এই 30 আর 10 ছোট কোন 10 তো, তাই 10 বসাবো। তাহলে এটা কেটে 0 হয়ে গেল আর এটা কেটে 20 হয়ে গেল। তো তোমার ঠিক আছে, ডি ও1 চলে গেল। চলে গেল। এটা কোথায় গেল? এটা চলে গেল, 1 চলে গেল। আর রইলো কত স্যার? 3 আর 2। তাহলে এখানে আর নতুন করে ঘর করে লাভ নেই। এটা 20, ওটা 20, এটা 20 বসিয়ে দে। বুঝতে পারলি? কিছুই নেই অঙ্কটা। না। এবার আবার টেবিল সাজাতে হয়, রুল যেটা বলছি, টেবিল আবার সাজাতে হবে, ফাইনাল টেবিল। কি m + n - 1 টাকে করতে হবে তো? ওটা তো করতে পারিস, এমনি তো ফাইনাল টেবিল করতে হবে m + n - 1। তাহলে রো কটা ছিল? রো ছিল 3টে, কলাম ছিল 4টে, -1, 7 থেকে একবার দিলে 6 হলো। দেখ না কটা কলাম হয়েছে, এই সরি কটা অকুপাইড সেল কটা হয়েছে, বুঝিস তো? 1 2 3 4 5। ঠিক আছে, ঠিক আছে 6 হয়েছে। এবার কি হবে? ফাইনাল টেবিলটা হয়ে যাবে D1 D2 D3 D4, এদিকে সাপ্লাই আর এদিকে O1 O2 O3, এখানে হচ্ছে ডিমান্ড। 1 2 1 4 1 2 1 4 3 3 2 1 3 3 2 1 4 2 5 9 4 2 5 9। এখানে হচ্ছে 30 50 20 20 40 30 10। ঠিক আছে, টোটাল 100। ঠিক আছে, এবার সাজা। এখানে 20, ঠিক আছে, এখানে 10, এখানে 20, এখানে 20,
এখানে 10, এখানে 20, ঠিক আছে? তাহলে হয়ে গেল, দেখ সব দেখে নে মিলছে কিনা। 20 আর 10 30, 20 20 10 50 20। এবার এদিক দেখলে কলাম ওয়াইজ দেখলে 20 হচ্ছে, 40 হচ্ছে, 30 হচ্ছে, 10 হচ্ছে, মিলিয়ে দেখতে হবে। তাহলে ঠিক আছে তো? এই অবস্থায় দাঁড়িয়ে টোটাল কস্ট কত বলছে? টিসি 1 into 20 plus 1 into 10 plus 3 into 20 plus 2 into 20 plus 1 into 10 plus 2 into 20 টোটাল করে দেখতে হবে। 20 plus 10 plus 60 plus 40 plus 10 plus 40 টোটাল কত হচ্ছে? 20 আর 10 30, 30 আর 60 90, 90 আর 50 কত হচ্ছে? 140 আর 40 180। হ্যাঁ, এই হলো টোটাল কস্ট। হ্যাঁ বল। 180 ইউনিটস। 180 ইউনিটস যেমন বলছে টোটাল কস্ট বেরিয়ে গেল 180 ইউনিটস। এবার এই অঙ্কটাই তোকে করতে বলি মোদি মেথড অ্যাপ্লাই করতে হবে। মোদি মেথড কিছুই না, মোদি মেথড মানে এই যে এখানে টোটাল কস্ট যে 180 টাকা, আমি কি এর চেয়েও কম খরচ করতে পারবো? এটা হচ্ছে মোদি মেথড। এটা কি পরীক্ষার সময় বলে দেবে যে এটা বড়? মোদি মেথড বলে দেবে। মোদি মেথড না বললে করব কেন? আচ্ছা, মোদি মেথড সবসময় ভ্যানটা করেই তারপর মোদি মেথড করতে হবে। যদি বলে ভ্যান না হলে তো যে কোনো মেথড করে মোদি মেথড করতে পারিস। তোকে কোশ্চেন এরকম টাইপের একটা কোশ্চেন তুলে দেবে, তোকে কোশ্চেন করে দেবে ট্রান্সপোর্টেশন কস্ট বের করতে। আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি কি টাইপের কোশ্চেন হয়, আমি পুরো আগে প্যাটার্নটাকে শিখিয়ে দিই, তারপর কোশ্চেন দিচ্ছি কেমন হয়। তো মোদি মেথডটা কি বলে? মোদি মেথড বলে এখানে তো যেই মেথডই করি না কেন, আমি ভ্যাম মেথড করে দেখলাম 180, এবার তুই এটাকে নর্থ ওয়েস্ট কর্নার করতে পারিস, ওখানে আরো বেশি খরচ হবে লিস্ট কস্টে, নর্থ ওয়েস্টের চেয়ে একটু কম খরচ হবে। ঠিক আছে? আমি কেন ভ্যাম মেথড অ্যাপ্লাই করি? কারণ আমাদের চ্যাপ্টারের নাম ট্রান্সপোর্টেশন, কত খরচ কম হবে, ভ্যামই খরচ কম হবে, ভ্যামটাকে অ্যাপ্লাই করলাম। এইবার মোদি মেথড বা ইউভি মেথড কি বলে? এর চেয়েও কি খরচ কম করা যায়? এই জন্য মোদি মেথড অ্যাপ্লাই করা হয়। কি বললাম বুঝতে পারলি তো? মোদি মেথড অ্যাপ্লাই করে কি হয়? মোদি মেথড অ্যাপ্লাই করলে এর চেয়েও কি খরচ কম করা যেতে পারে? অপটিমাম, এটাকে বলে অপটিমাম। অপটিমাম মানে তার এই ট্রান্সপোর্টেশনটার জন্য, এই ট্রান্সপোর্টেশন করার জন্য আমার অ্যাকচুয়ালি কত খরচ হওয়া উচিত, এটাকে বলে অপটিমাম। এই অপটিমাম জানার জন্য আমাকে মোদি মেথডের সাহায্য নিতে হয়। ঠিক আছে? এমনও হতে পারে ধর 180 হয়তো আমার 180 চেয়ে কম করা যাবেই না, হতেই পারে, কিন্তু আমি কি করে শিওর বলতে পারি 180 চেয়ে কম হবে না? এটা জানার জন্য তোকে মোদি মেথডে যেতেই হবে। হতে পারে আমি যখন ধর এটা মোদি মেথড করে দেখলাম, দেখা গেল 180 বেরোলো, হতেই পারে। তাহলে স্যার করার দরকার কি ছিল? তাহলে আমি কি করে বুঝবো 180 হবে? আমি যদি না করি কি করে বুঝবো? মোদি মেথড এটাই বলেছে। মোদি মেথড আরেকটা নাম হচ্ছে ইউভি মেথড। তার মানে এই অঙ্কটাকে আমাকে আবার মোদি মেথড করে দেখতে হবে যে এর চেয়েও কি খরচ কম করা যায়। সাপোজ ইন কেস যদি 179 করে যায়, তাহলেই ওটাই 179 অ্যাপ্লাই হবে। তো আমাকে করে দেখতে হবে, মোদি মেথড করে দেখতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো? পরীক্ষায় কেমন কোশ্চেন দেবে সেটা তুই বুঝতেই পারবি, কি টাইপের কোশ্চেন। আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবো তখন বুঝতে পারবি। আগে জিনিসগুলো শিখে নি, ঠিক আছে? এটা মুছে দিতে হবে। এত অবধি হলো। এবার কিন্তু মেন কিন্তু আবার এই হেডিংটা আবার তোকে টুকতে হবে, এটা এবার টুকতে হবে। আচ্ছা, মানে মোদি মেথডের জন্য এই ওই পার্ট থেকে শুরু হবে। ফাইনাল টেবিল থেকে স্টার্ট করি। ফাইনাল টেবিল, এটা তো ফাইনাল টেবিল। দেখ এটা কিন্তু ফাইনাল টেবিল। এবার করব কি মোদি মেথড, মানে এরপরে করব, এরপরে এখানে যত অবধি হয়েছে তারপরে করব মোদি মেথড, MODI মোদি মেথড। এরই আরেকটা নাম কি বললাম? ইউভি মেথড। ইউভি মেথড। ঠিক আছে? ইউভি মেথড ফর অ্যালোকেটেড সেল। দুটো পার্ট করতে হয়। ফর অ্যালোকেটেড সেল, এখানে লিখি ফর অ্যালোকেটেড সেলস। ঠিক আছে? অ্যালোকেটেড সেল বের করার জন্য ফর্মুলা কি? ফর্মুলাটা তোকে মুখস্থ করতে হবে। CIJ ইকুয়াল টু UI প্লাস VJ। ঠিক আছে? এখানে CIJ ফুল ফর্মটা জানিস কি? C মানে জানিস? C মানে কস্ট। স্যার কস্ট কাকে বলে? এই যে এই দেখ কস্ট কাকে বলে, ভালো করে দেখ। 1 2 1 4 3 3 2 1 4 2 5 না, এগুলো কিন্তু কস্ট। ঠিক আছে? প্রতিটা সেলের কস্ট। সেল বুঝতে পারছিস কাকে বলে? এগুলো কিন্তু একটা সেল, প্রতিটা সেলের কস্ট।
ঠিক আছে, এবার যদি বলি স্যার অ্যালোকেটেড সেল কাকে বলে, বলতে পারি অ্যালোকেটেড সেল কোনটা, এখানে কোনগুলো অ্যালোকেটেড সেল, এই যে 20 10 এই এটা হচ্ছে অ্যালোকেটেড সেল, 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 এটা হচ্ছে অ্যালোকেটেড সেল। বুঝা গেল অ্যালোকেটেড সেল কাকে বলে? এবার করব কিভাবে করব দেখ, তাহলে সাজা আবার এটাকে আবার সাজাবো D1 D2 D3 D4 O1 O2 O3, যেইগুলো অ্যালোকেটেড সেল, ভালো করে শোন, মন দিয়ে শোন, যে এখানে কি লিখি, টপিকটার নাম কি লিখি, ফর অ্যালোকেটেড সেল। আমি জানি না তোর কলেজে এইভাবে করেছে কিনা, এটা খুব যে এত ইজি করে দেবো তুই দেখ, ফর অ্যালোকেটেড সেল। এখানে অ্যালোকেটেড সেল কোনগুলো স্যার, এইগুলো, যেইগুলো অ্যালোকেটেড সেল সেইগুলো লেখ, অ্যালোকেটেড সেলে লেখ 1 আর এখানে 20, মানে এটা তো ফাইনাল টেবিলের পরে ফ্রেশ টেবিল, তাই তো? ফাইনাল টেবিলের পর ফাইনাল টেবিল এটা করলি, তারপরে এটা বুঝতে পারলি তো? বল না, এরপরে এটা কি অ্যালোকেটেড সেল দুইটা? না, এটা আনঅ্যালোকেটেড, লিখবো না। আচ্ছা, লিখবো না, কেমন কি করবো জানিস, এরকম ড্যাশ দিয়ে দেবো। আচ্ছা, তারপর কি আছে 110, আমি শুধু অ্যালোকেটেড গুলোই ফিল আপ করছি। আচ্ছা, অ্যালোকেটেড কমপ্লিট হয়ে গেলে আমরা আনঅ্যালোকেটেড করব, দুটোই করব কিন্তু আলাদা আলাদা করে করব। তারপর এটা করব না, তারপর এটা তিনটা করব না, তারপর এটা 3 30 20, তারপর 2 20, তারপর এটা 1 10, তারপর এটা করব না, ঠিক আছে তো? এটাও করব না, এটাও করব না, এটা হচ্ছে 220। ক্লিয়ার তো? তুই বুঝতে পারছিস তো? দেখ অ্যালোকেটেড সেল কোনগুলো বুঝতে পারলি? স্যার বুঝতে পেরেছি, অ্যালোকেটেড সেলস। এখানে সাপ্লাই আর ডিমান্ড লেখা দরকার নেই? না, দরকার নেই, দাগটা কেটে নিই, বেটার হবে। হ্যাঁ, লিখলে কি যায় আসে না, আমার না লিখলেও কিছু সমস্যা নেই, না লেখাটাই বেটার। তো এটা হচ্ছে U1, এটা হচ্ছে U1, এটা হচ্ছে U2, এটা হচ্ছে U3, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটাকে বলে V1, এটাকে বলে V2, এটাকে বলে V3, এটাকে বলে V4, ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু। যদি বলিস তাহলে পরের পার্টে এগো। এত অবধি বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইউ মানে রো গুলোকে ইউ কি নাম দেওয়া আছে? এইগুলোকে এই প্রথম রো, এটা U1 U2 U3, এবার কলামগুলোকে লিখেছি V1 V2 V3 V4। হ্যাঁ, বলবে পরে? হ্যাঁ হ্যাঁ, অ্যালোকেটেড সেলের দিকে তাকাবি, ঠিক আছে? তাই তো? দেখ না এখানে কটা, এখানে 20 আর 10, তাই না? অ্যালোকেটেড সেল কটা, এই দিক দেখলে দুটো, হ্যাঁ, এই দিক দেখলে তিনটে, এই দিক দেখলে একটা, ঠিক আছে? হ্যাঁ, এই দিক দেখলে একটা, এই দিক দেখলে দুটো, এই দিক দেখলে দুটো, এই দিক দেখলে একটা। আমার প্রশ্ন হচ্ছে কোন দিকে বেশি হচ্ছে, কোন দিকটা বেশি হচ্ছে, রোজ সাইডে না কলামের সাইডে? আবার বলছি, শোন, মন দিয়ে শোন, ঠান্ডা মাথায় দেখ না। আমি এখানে বলছি এইটা দুটো, প্রথম রোতে দুটো হচ্ছে, তারপরে এটা কটা হচ্ছে, তিনটে হচ্ছে, তারপরের রোতে একটা হচ্ছে। প্রথম কলমে একটা, সেকেন্ড কলমে দুটো, থার্ড কলমে দুটো, ফোর্থ কলমে একটা। তাহলে কোন রোতে, রোতে কি করে সেকেন্ড রোতে তিনটে হচ্ছে, ওই টোটাল প্রত্যেকটা রোতে থাকতে মানে গুনতে হবে। না না, তুই আবার বলছিস, শুনলি না, বুঝতে পারলি না। প্রথম রোতে কটা হচ্ছে দেখ, দুটো হচ্ছে, সেকেন্ড রোতে তিনটে হচ্ছে, থার্ড রোতে একটা হচ্ছে। দেখ তোর বোঝার জন্য লিখে দিই, প্রথম রোতে একটা হচ্ছে, সেকেন্ড রোতে তিনটে হচ্ছে, থার্ড রোতে একটা হচ্ছে, ঠিক আছে তো? ফার্স্ট কলামে একটা হচ্ছে, সেকেন্ড কলামে দুটো হচ্ছে, থার্ড কলামে দুটো হচ্ছে, ঠিক আছে তো? আর ফোর্থ কলামে একটা হচ্ছে। তাহলে কোথায় বেশি হচ্ছে, রোতে বেশি হচ্ছে নাকি কলামে বেশি হচ্ছে? তোমার রোতে বেশি হচ্ছে, রোতে বেশি হচ্ছে। কোন রোতে? এই যে এটা সেকেন্ড রোতে বেশি হচ্ছে, তাই যেটাই বেশি সেটাকে জিরো ধরে এগোতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে রুল, এটা মাথায় রাখতে পারলি তো? এটাই আমি তোকে শেখালাম, এতক্ষণ ধরে এটাই বলছি। যেটা ম্যাক্সিমাম হবে সেটা দেখতে এগুলো তো অ্যালোকেটেড সেল। হ্যাঁ, ফার্স্ট রোতে অ্যালোকেটেড সেল দুটো হচ্ছে, আচ্ছা, সেকেন্ড রোতে অ্যালোকেটেড সেল তিনটে হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ যেখানে অ্যালোকেটেড সেল বেশি হবে সেটাকে জিরো ধরতে হবে। আচ্ছা,
তাহলে কোথায় অ্যালোকেটেড সেল বেশি হয়? সেকেন্ড রোতে অ্যালোকেটেড সেল বেশি হয়, তাহলে সেকেন্ড রোটাকে 0 ধরবো, তাই না? 0 হলো তো, এত কি হলো তো? এইবার কি হয় ভালো করে শুনবি। এই দেখ, আমি তোকে বুঝিয়ে দিতে পারি, ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে পারি, তারপর আমি শর্টকাট ট্রিক্স বলবো। দেখ এখানে প্রথমটা কি আছে, এটা এক। এক। আচ্ছা আমি যদি এক না বলে আমি কি করছি, এই যে এইটা বের করছি, এটা হ্যাঁ কস্ট বের করছি, কস্ট সি আই জে, তাই না? সি আই জে ফর্মুলা কি ছিল? u1 প্লাস ভিজে। ভালো করে শোন, এইটাকে আমি বলতে পারি কলাম কত জানিস? 1 1। বুঝতে পারলি কি পারলি না? আমি বোঝাচ্ছি, শোন। এটা কি? এটা কলাম 1, এই C11 তো ম্যাট্রিক্স শিখেছিলাম আগে। C11 মানে কি জানিস? C11 মানে হচ্ছে একটা রো একটা কলাম, একটা রো একটা কলাম, তাই তো? এটাকে বলে C11, এটাকে বলে C12, এটাকে বলে C13, এটাকে C14, এটাকে C21 22 23 24, ঠিক আছে তো? 31 32 33 34। এখন তুমি স্যার সি দিয়ে বলছেন না, কস্ট। আচ্ছা এইগুলোকে কি বললাম? সব বললাম না কস্ট। আর আইআর জেও হচ্ছে রোয়ার কলম। হ্যাঁ ওই রোয়ার কলম। তো আমার কথাটা মন দিয়ে শোন, এটাকে কি বলতে পারি? C11। হ্যাঁ হ্যাঁ, C11 এর ভ্যালুটা বের করব। এটাকে কত বলবো বল? তোমার C31 না, C31 না, C দেখ C11 মানে কি? প্রথমে আসবে রো, ঠিক আছে? প্রথমে আসবে রো, পরে আসবে কলাম, রো কলাম, রো কলাম। এটা হবে C13। আচ্ছা এটা কি হবে? এটা হবে C22। হ্যাঁ, এটা কত হবে? C23। এটা কত হবে? C24। তারপর এটা হবে কি? C, এটা তো 31 এ 32, তাই তো? বেশ বল, আমি তোকে যেটুকু বোঝালাম এটা বুঝতে পেরেছিস? সেই ব্যাপারটা প্রথমে রো পরের কলাম। হ্যাঁ দেখ আমি বারবার বলছি, এই যে এটা তো একটা সেল, এই সেলটার নামটা কি? ইন্টারপ্রিটেশনটা কিভাবে করবি? এই সেলটাকে কি বলবি? তুই কি বলবি 120? না, এই সেলটার নাম হচ্ছে 11 সেল। আচ্ছা এটা 12 সেল, এটা 13 সেল, এটা 14 সেল, এটা 21 সেল, এটা 22 সেল, 23 সেল, 24 সেল, 31 সেল, 32 সেল, 33 সেল, 34 সেল। বুঝতে পারছিস তো? ম্যাট্রিক্স করে যেগুলো জানার কথা, ম্যাট্রিক্স আমরা জেনে এসেছি, তাই না? প্রথমে কি বলবো? প্রথমে রো পরে কলাম, প্রথমে কলাম রো না, রো কলাম, রো কলাম। বলতাম না রো ইনটু কলাম, মনে পড়ছে? রো ইনটু কলাম, আর ইনটু সি। এবার বল এইটার ভ্যালু C11 এর ভ্যালু দেখ, U1 প্লাস VJ। স্যার বুঝতে পারছি না U1 প্লাস VJ। আচ্ছা এদিক তাকা, বোর্ডের দিকে তাকাতে হবে, খাতায় না। U1 কত? স্যার জানিই না তো এখন U1 কত। VJ কত? স্যার জানিই না কত। আমি এখন বের করতে পারছি না, বুঝতে পারছিস তো? আচ্ছা তাহলে মানে U1 U2 U3 এগুলো সব ফিল আপ করে ফিল আপ করে দেব। স্যার কিভাবে করব? কোনটা থেকে স্টার্ট করলে বেটার হবে জানিস? কোনটা থেকে স্টার্ট করলে বেটার হবে? মাথা খারাপ হবে। এই যে এখানে যে 0 দিয়েছে, এখান থেকে স্টার্ট করলে বেটার হবে। মানে কি? একটা ভ্যালু আছে এটাতে, এটা এখান থেকে, এই ঘর থেকে যে কোনো একটা সংখ্যা বের করতে পারিস। আচ্ছা তার মানে কোনটা হচ্ছে? ধর স্যার যদি আপনি এটাই করুন, এটা করি আগে, মানে যে কোনো নিতে পারি। হ্যাঁ মানে আমি 20 10 আছে, যে কোনো একটা মানে নিতে পারি। O2 হ্যাঁ হ্যাঁ এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তাহলে এখানে কত হচ্ছে? এটা এটা হচ্ছে C, এটা কত হচ্ছে বল? 2 3 নাকি 2 4? সরি 2 4, 2 4, এটা C24, হ্যাঁ তাই তো? C24, 24 এর U2 কত? স্যার U2 0, তাই তো? C24 ফর্মুলা হচ্ছে C24, এটা হচ্ছে 0, U2 হচ্ছে 0 প্লাস VJ। VJ জানিস? না VJ জানি না, ঠিক আছে? ইকুয়াল টু কত বলতে পারি? 1। বুঝতে পারছিস না? আমি বোঝাচ্ছি, শোন। এখন তুই বলবি, তার আমি এটাকে মানে কস্ট ওয়ানটাতে কস্ট একটু নিচে লিখে করছি, C24 মানে 24 সেলের কস্ট কত? আমি তোকে জিজ্ঞাসা করলাম সেল নাম্বার 24 এর কস্ট কত, কি বলবি? সেল নাম্বার আর O2 এর মাঝখানে ওই সেলটা পড়ছে। আবার বলছি, ভালো করে বোঝ, শোন। এটা কি? C24 মানে 24 সেলের কস্ট কত? 24 মানে 24 সেল, সি মানে কস্ট, 24 সেলের কস্ট কত? তাহলে এখানে খোঁজ 24 সেল কোনটা, বলতে পারবি? স্যার এটা তো এইটাই তো 24 সেল, তাহলে কস্ট কত? 1 না? তাহলে কস্ট হচ্ছে 1। আচ্ছা ইকুয়াল টু 0 প্লাস VJ। তাহলে কত হবে? VJ এর মান কত হবে? 1। হ্যাঁ বুঝতে পারলি? মানে কলম 1, কলম 1 এটা 1 হয়ে গেল।
এটা 1 বুঝতে পারলি তো বল আবার ভেঙে বলবো না বুঝেছি বুঝেছিস তো তাহলে এটা যদি বুঝিস তাহলে এইটার অ্যানসার তোকে দিতে হবে তুই হয় লিখে করতে স্যার লিখে করব কর না লিখে কর না একটা লিখে কর এটা কত নম্বর সেল এটা কত নম্বর সেল বল 2 3 2 3 তাহলে এই 2 3 C23 নিচে নাও 2 3 এর cos কত 2 3 এর cos কত স্যার 2 এখানে লিখলাম 2 ইকুয়াল টু u1 প্লাস এই দেখ u2 কত হ্যাঁ তো দুটো আছে না 10 20 দুটো আছে তো ও না একটাই আছে তো হ্যাঁ ওপরটা গুলি ফেলছিস দেখ হ্যাঁ ওপর নিচে রেখে ফেলেছিলাম বুঝেছি এটা হয়েছে না বুঝে দেবো এটা হ্যাঁ বুঝে দাও এই জায়গাটা একটু কনফিউশন না কোনো কনফিউশন না আমি তো শর্টকাট ট্রিক্স করলামই না শর্টকাট ট্রিক্স করলে তুই বুঝে যাবি কত নম্বর সেল বের করতে বললাম এত কিছু লিখছি না এত কিছু লিখছি না তো লিখে নিলাম এটা 2 3 এটা বল এইটা বের করব তো এটা বের করব আমি কোনটা করলাম আমি এইটা করেছি 2 4 করেছিলাম 2 4 করেছি আমি এটা করব 2 3 করব হ্যাঁ 2 3 তাহলে C 2 3 মানে 23 সেলের কস্ট বল 23 সেলের কস্ট কত 2 আছে 2 এখানে নিচে লিখলাম 2 হ্যাঁ এখানে U1 23 সেল কোনটা এটা না এই ঘরটা তো হ্যাঁ তো এই ঘরের সরাসরি U কোনটা 0 0 V কোনটা এটা V3 তাহলে আমি কি বলতে পারি স্যার 0 প্লাস V3 বা 0 না লিখেও তুই বলতে পারিস স্যার U2 প্লাস V3 U2 আরে ও হ্যাঁ U2 এই ঘরটা তো এই ঘরের সরাসরি এইটা যাচ্ছে আর এটা যাচ্ছে হ্যাঁ U2 ভ্যালু 0 U2 এর ভ্যালু 0 প্লাস V3 তাহলে आंसर কত হবে V3 0 সরি V3 2 V3 এর মান কত হবে 2 ঠিক আছে V3 এর মান 2 তাহলে এটা হয়ে গেল এটা হলো এবার এটা করব নিজে বলার চেষ্টা করবি আমাকে বল এইটা সেল নাম্বার কত বল আমি 22 সেল মানে C22 লিখবো C22 বল 22 সেলের কস্ট কত 3 এখানে লিখলাম 3 আচ্ছা এই সেলের সরাসরি কোনটা নেব U2 আর V2 হ্যাঁ কি না হ্যাঁ U2 প্লাস V2 U2 প্লাস V2 তাহলে বল U2 কত স্যার U2 তো 0 V2 জানিস না জানি তাহলে V2 কত হবে 3 হবে তাহলে এই তিনটা বেরিয়ে গেল হ্যাঁ এবার দেখ তোকে আর কোনটা বের করব বল এবার তোমার বের করতে হবে এদিক টাকা 1 মিনিট ঠান্ডা মাথায় ভাব এইটা আমি এখন বের করতে পারবো স্যার কেন বের করতে পারবেন না এটা করার জন্য কি কি লাগবে এটা করার জন্য স্যার এই যে U1 লাগবে U1 লাগবে U1 জানিস দুটোই তো আননো কি করে করব পারবো 3 4 টা করতে পারি তো 3 2 হ্যাঁ 3 2 কর তাহলে 3 2 কর 3 2 এর কষ্ট কত 2 তাহলে এটা করতে গেলে ফর্মুলা কি হবে স্যার U3 আর V2 হ্যাঁ U3 আর V2 তাহলে U3 কত জানি না V2 কত 3 তাহলে U3 কত হবে বল 1 U3 হচ্ছে 1 তাহলে U3 1 বেরিয়ে গেল হ্যাঁ তাই তো হ্যাঁ বুঝতে পারছিস তো লাস্ট V1 এবার করতে পারবি এবার করতে পারবি না স্যার এবারও পারবো না এবার হবে না দুটোই তো নেই দে লাগে এটা কর হ্যাঁ 1 3 C13 C13 কষ্ট কত 1 1 একটু টাইম লাগছে প্রথমবার তো একটু টাইম লাগছে বুঝে যাবি আস্তে আস্তে 13 কষ্ট হচ্ছে 1 তাহলে কি করে হবে এটা স্যার U1 আর V3 1 প্লাস V3 U1 আর V3 U1 তো জানিস না কিন্তু V3 2 U1 হচ্ছে 1 U1 হচ্ছে 1 এবার V1 বেরিয়ে যাবে U1 হচ্ছে 1 এবার তো V1 বেরিয়ে যাবে U1 1 টা হবে না -1 তো রে হ্যাঁ মাইনাস আছে বলেন যে -1 মাইনাস হয় না নেগেটিভ -1 না সব হবে হলো বাকি রইলো কোনটা বাকি রইলো কোনটা এইটা লাস্ট C11 এর কষ্ট কত স্যার 1 ইকুয়াল টু এটা কত হবে U1 আর V1 U1 1 হয়েছে U1 আর V1 তাহলে U1 কত -1 আর V1 কত V1 তো জানি V1 হচ্ছে জানি না 1 0 1 প্লাস -1 1 আর এদিকে আসলে +1 V1 হচ্ছে 2 V1 হচ্ছে 2 বল বুঝতে পেরেছিস একটু টাইম লাগলো অ্যাকচুয়ালি তোকে যদি এখন যেটা শেখাবো না তাহলে এটা পড়ে দেখবি না এত মাথায় খারাপই না আর একটা ট্রিক্স শেখাচ্ছি শোন ট্রিক্সটা কি আমি এগুলো মুছে দিই এগুলো হ্যাঁ করে দাও এগুলো মুছে দিই ট্রিক্সটা বোঝাচ্ছি
এটা বেশি ইজি, দুটোই শিখে রাখা উচিত, দুটোই শিখে রাখি। এবার দেখ কি ট্রিক্সটা কি সাজাবো, দেখ কোনটা করব। প্রথমে তুই কোনটা দিয়ে স্টার্ট করবি, যার ভ্যালু জানিস সেইটা দিয়ে স্টার্ট করবি। কার ভ্যালু জানিস তুই? U2 মানে তুই এই ঘরটাই আগে করতে পারবি। তুই যদি আগে এই ঘরগুলো করিস কোন অ্যানসার বের করতে পারবি। তাহলে এই ঘরটা যদি বের করিস তাহলে কি হবে, দেখ ভালো করে শোন, এটা কত আছে 1, এই দুটো যোগ করে 1 বেরোবে। আচ্ছা বুঝলি? ট্রিক্সটা মাথায় রাখ, ট্রিক্সটা হয় তুই এইভাবে লিখে কর, আর লিখে না করলে এইভাবে কর। কি করলাম, এই দুটো যোগ করে, স্যার কি করে বুঝলেন এত আপনি শিওর হলেন কি করে এই দুটো যোগ করে 1 বেরোবে? ফর্মুলা কি ছিল, CI U1 VJ। হ্যাঁ ওই ফর্মুলাটা, তার মানে এইটা তুই বল না, এইটা এটার কারেসপন্ডিং কি কি আছে স্যার? এটার কারেসপন্ডিং মানে এই ঘরটা U2 আর VJ, মানে এই দুটোকে যোগ করে তো কস বের হচ্ছে। তাই আমি বলতে পারি 0 এর সঙ্গে কিছু একটা ভ্যালু হবে, এটা যোগ করে 1 বেরোবে। তাহলে 0 এর সঙ্গে কত যোগ করে 1 বেরোবে? 1। তাহলে বলতে পারি, বুঝতে পারলি কি করে হলো? দেখ আগে কি একই বেরিয়েছিল? হ্যাঁ। তারপর কোনটা হবে, এবারে এই ঘরটা 2 বেরোবে। কি করে স্যার? 0 এর সঙ্গে কিছু যোগ করে 2 বেরোবে। কত যোগ করে? 2 যোগ করে। কি এটা বেশি ইজি লাগছে না? হ্যাঁ এটা ইজি লাগবে, কিন্তু ওটা জেনে রাখতে হবে তোকে। আচ্ছা এমনি আমরা যদি এরকম করে, এটা তো মৌখিক ক্যালকুলেশন হচ্ছে, তো এরকম করে পরীক্ষায় কি এরকম দেখাতে হবে নাকি এমনি মুখে করে দিলে? না দেখাতে হবে। এবার তুই ফলো করতে হবে তোর কলেজ কি করছে। আমি তো করে দিলাম, এইভাবে করে দিলাম, ওইভাবে করে দিলাম। আচ্ছা এবার দেখতে হবে নাম্বার, ধর অঙ্কের নাম্বার ছোট দিয়েছে, তখন এমনি করে দিলাম। তখন তো তুই এমনি করতে পারিস, কিন্তু নাম্বারটা তো অনেক বড় দিয়েছে, 10 নম্বরের একটা অঙ্ক দিয়েছে, তখন তো করে দেখি, তখন তো পুরো করে দেখাতে হবে না। আচ্ছা তারপর দেখ এটা 3, তার মানে এইটা যোগ করে 3 বেরোবে। আমি তোকে যেটা বলছি কারেসপন্ডিং বোঝাটা খুব জরুরি। যেমন এইটা, এই যে এই সেলটার কারেসপন্ডিং কি আছে, U2 আর V2, এইটা তোকে বোঝাতে হবে, এইটাই তোকে বোঝাচ্ছি। তাহলে 0 এর সঙ্গে স্যার 3 যোগ করলে তো 3 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হয়ে গেল। এইবার বল স্যার এটা বলুন, মানে এটা কি করে বের করব? এটা এখন করতে পারবো, তাহলে আগে এটা করে নি, হ্যাঁ কি এটা করে নি। তাহলে কি হবে, এইটার সাথে এটা যোগ করলে 2 এর সাথে কত যোগ করলে 1 বেরোবে? বলতে হবে 2 এর সাথে কত যোগ করলে 1 বেরোবে? -1। তাহলে হয়ে গেল -1 এখানে। এইবার স্যার এইটা করতে পারবে এবার? হ্যাঁ পারবো করতে। ভাই এটাও করে নে আগে, এটাও করতে পারবি। এই দেখ -1 এর সঙ্গে কত যোগ করলে +1 হয়? -1 এর সঙ্গে 2, -1 এর সঙ্গে 2 যোগ করলে তো শুধু 1 হচ্ছে। -1 এর সাথে 2 যোগ করলে, হ্যাঁ -1 এর সঙ্গে যদি 2 যোগ করিস, 2 এর সাথে -1 করলে কত 1ই হয়। হ্যাঁ হয়ে গেল। বাকি রইল এইটা। এইটা কি স্যার? এইটা 3 এর সাথে কত যোগ করলে 2 হবে? -1। মানে তোমার তো VU3 কি -1 এসেছিল আগে তো? হ্যাঁ -1 ঠিক আছে। বুঝছিস? এটা সোজা লেগেছে, সোজা সত্যি সোজা, এই প্রসেসটা সোজা। আগের প্রসেসটা একটু ধরে ধরে বুঝতে হলো, কিন্তু বোঝাটা জরুরি। এবার তার পরীক্ষাতে 10 নাম্বার 12 নাম্বার অঙ্ক দিল, তখন তো করে দেখাতে হবে না, শর্টকাট ট্রিক্স করলে তো হবে না, ছোট করলে তো হবে না। তো বুঝতে পারলি আমি সব রকম ভাবে দেখিয়ে দিলাম। তাহলে এত অবধি হয়ে গেল। এটা কি করলাম, অ্যালোকেটেড সেল। এবার করব আনঅ্যালোকেটেড সেল। এগুলো টোকা হয়েছে, পুরো টুকে নে, পুরো টোকা হয়ে কমপ্লিট। এবার আনঅ্যালোকেটেড সেল করব। এবার আমি আনঅ্যালোকেটেড সেল করব, মুছে দেবো। হ্যাঁ মানে এতক্ষণ যেগুলো ছিল অ্যালোকেটেড, এবার বাকি যে রিমেইনিং নম্বর, হ্যাঁ দেখ আমি তো সব ঘর তো আমি শুধু অ্যালোকেটেড ঘরগুলো, যে আনঅ্যালোকেটেড ঘর তো নিইনি, এবার আনঅ্যালোকেটেড ঘরগুলো 2 4 3 যেগুলো এমনি ফাঁকা রয়েছে ওগুলো নিব। হ্যাঁ মনে বুঝতে পারছিস তো অঙ্কটা? আমি তোকে বোঝাচ্ছি যে অঙ্কটা বুঝতে পারি। এবার তোর কলেজে নিশ্চয়ই করাবে, কলেজটা বুঝতে পারবি তো আস্তে আস্তে, তো প্র্যাকটিস করতে করতে হবে। এবার আনঅ্যালোকেটেড সেলস এর ফর্মুলা তোকে লিখে দিচ্ছি। CIJ minus U1 plus VJ, ঠিক আছে, greater than equal to 0, greater than equal to 0, ঠিক আছে। আনঅ্যালোকেটেড সেল বের করার ফর্মুলা কি, CIJ minus U1 plus VJ equal to 0। তাহলে সাজাই এবার D1 D2 D3 D4, ঠিক আছে। এখানে হচ্ছে O1 O2 O3। তো বল আনঅ্যালোকেটেড সেল কোনগুলো,
এটা একসাথে 2 আনঅ্যালোকেটেড সেল, তাই তো? 2 আনঅ্যালোকেটেড সেল। তারপর 4 আনঅ্যালোকেটেড সেল। তারপর এখানে 3 আনঅ্যালোকেটেড সেল। এখানে 4 আনঅ্যালোকেটেড সেল। এখানে 5 আর এটা 9 আনঅ্যালোকেটেড সেল। বুঝতে পারলি কোনগুলো? ড্যাশ দিয়ে এগুলো নিয়ে নি। বল মানে ঢুকেছে না? ঢোকার কি আছে? এটাকে কি বলে? U1 U2 U3, তাই তো? V1 V2 V3 V4। বল ভ্যালু কত বেরিয়েছিল? U1 বেরিয়েছিল -1, U2 0, U3 -1। V1 কত? 2, V1 বেরিয়েছিল 2, V2 কত বেরিয়েছিল? 3। তারপর V3 2, তারপরটা V4 1 আর V4 1। এবার দেখ কোন ঘরগুলো করব? অনলি আনঅ্যালোকেটেড সেলের ঘরগুলো করব। তো ধর এই ঘরটাই কর না, আগে করে দেখ না, আগে একটু করে দেখ, তারপর তো অঙ্ক করা যাবে, তাই না? শর্টকাট টিপস তারপর করব। তো আমাকে বল এই যে এটা সেল, এটা কত নম্বর সেল? কি লিখবি? কি বলবি? কত নম্বর সেল? 1 2, অর্থাৎ C12, তাই তো? C12 এই সেল। এই সেলের ভ্যালু বের করব। কি করে করব? ফর্মুলা কি স্যার? এই তো ফর্মুলা। বল ফর্মুলাটা কি বলবি? কস্ট কত ছিল? 2 ছিল কস্ট, মাইনাস U1 প্লাস VJ। 1 -2 -1 -2 U1 প্লাস VJ মানে স্যার -1 আর -2। না -1 আর 3, এই তো? এই ঘরটা কত? -1 আর 3, -1 আর +3। তাহলে কত হচ্ছে? 2 -3 থেকে একবার দিলে কত হয়? 2। তাহলে কত হচ্ছে? 0। তাহলে ঠিক আছে। CIJ দেখ যেটা বলছিলাম, এটা হচ্ছে কত নম্বর সেল? 1 2 সেল, তাই তো? 1 2 সেল। তাহলে 1 2 সেলের কস্ট কত? 1 2 সেলের কস্ট হচ্ছে 2। আমি ফর্মুলাটা লিখে করি, বেটার হবে। ঠিক আছে তো? হ্যাঁ। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল যে তোর CIJ U1 VJ C12, ঠিক আছে তো? দেখে সি লিখলে না খুব ভালো লাগছে না, এটা অন্য একটা নাম, যে কোনো একটা নাম দিয়ে দিই। ডি লিখছি, ডি লিখছি, কোনো ব্যাপার নেই, ডি লিখছি, জাস্ট ডি। এই যে এটা কত নম্বর সেল? এটা 1 2 সেল। 1 2 সেলের কস্ট কত? 2। সি মানে কস্ট, মাইনাস U1 প্লাস VJ। U1 কোনটা? এখানে -1 আর VJ কত? 3। তাহলে এখানে লিখলাম -1 প্লাস 3। ঠিক আছে? আর এখানে ফর্মুলা কি ছিল? এটা ছিল। অর্থাৎ মানে এটার মানে কিছু না, এই সেলের যে ভ্যালুটা বেরোবে না, এটা যেন তোর 0 বা পজিটিভ বেরোয়, এটাই মাথায় রাখতে হবে। নেগেটিভ বেরোলেই ঝামেলা, নেগেটিভ বেরোলে অন্য আরেকটা প্রসেস, যেটা আমি বলছিলাম পরের ক্লাসে করাবো। নেগেটিভ যদি বেরোয়, আর এটা দেখতে হবে যে এই যে এটা করে দেখছি, এর ভ্যালু কি লেখা আছে? 0 বা 0-র বেশি হবে, 0-র কম হবে না। তাহলে করে কত হচ্ছে? 3 থেকে একবার দিলে 2, 2 থেকে 2 বার দিলে 0। ঠিক আছে? 2 থেকে 2 বার দিলে কত হচ্ছে? 0 হচ্ছে। ঠিক আছে তো? জিরো হয়ে গেল না? তারপর কোনটা করব? তারপর এই ঘরটা কত? D14 কত হচ্ছে? 14 এর কস্ট কত? 4 মাইনাস কত হবে? -1 আর +1, হ্যাঁ কি না? -1 +1 কত হচ্ছে? এটা করলে 0, মানে 4 হচ্ছে, তাই তো? তারপর কোনটা? D21 কত হচ্ছে? cos 3 মাইনাস কত হচ্ছে? 0 আর 2
2 হ্যাঁ কত 3 থেকে 2 বার দিলে 1 হচ্ছে তারপর এটা কত বার d d 2 3 2 3 কেন 3 1 3 1 হ্যাঁ 3 1 cos কত 4 4 মাইনাস হবে কত -1 আর +2 -1 + 2 -1 + 2 2 থেকে একবার দিলে 1 4 থেকে একবার দিলে 3 হ্যাঁ এটা d 3 d 3 3 কত হচ্ছে 5 মাইনাস -1 + 2 2 থেকে একবার দিলে কত হয় 1 5 থেকে একবার দিলে 4 লাস্টেরটা d 3 4 d 3 4 9 মাইনাস -1 + 1 তাহলে কত হচ্ছে 9 তো সব কটা অ্যানসার তো পজিটিভ বেরিয়েছে হ্যাঁ তাহলে কোনো সমস্যাই নেই না সব কটা অ্যানসার তোর পজিটিভ বেরিয়ে গেছে তাহলে কি লিখবো বডিটা তো অনেক বড় তুই এখানে কি লিখতে পারিস এখানে তুই লিখতে পারিস সব হয়ে গেল তো এবার লিখতে পারিস অল ভালো করে লেখ অল লেখ অল ডি আই জে লেখ অল কালি চেঞ্জ করি all dij like all dij all dij ঠিক আছে তো all dij greater than equal 0 greater than equal 0 মানে বুঝছ তো এর ভ্যালু 0 বা 0 এর বেশি তাই তো 0 বা 0 এর বেশি for non occupied cell কি বললাম for non occupied cell non occupied মানে বুঝছ তো মানে unallocated non occupied মানে unallocated for non occupied cell for non occupied cells ठीक है so current solution is optimum মানে বুঝতে পারলি হ্যাঁ মানে নেগেটিভ হলে অপটিমাম আসবে না তো এটাকে আনতে হবে তখন হ্যাঁ যদি এবার ধর এখানে যদি কি বের হতো যদি 0 বা 0 এর বেশি হয়েছে বলে এটা লিখলাম কারেন্ট সলিউশন ইজ অপটিমাল যদি 0 এর কম হতো মানে নেগেটিভ হতো তখন আমাকে আবার ফার্দার করে অপটিমালে নিয়ে আসতে তখন ফার্দার প্রসেসে যেতে হতো সেটা করে তারপর আবার পজিটিভে নিয়ে আসতে হতো যতক্ষণ না পজিটিভ নিয়ে আসতে পারতো ততক্ষণ করতে হতো মানে অপটিমাল হচ্ছে না হ্যাঁ তো ওই টাইপের অঙ্কই এক্সামে আছে ওই টাইপের অঙ্ক পরের দিন করাবো ঠিক আছে বুঝতে পারলি তো ওটা হ্যাঁ একটু বড় অঙ্ক তো কারেন্ট সলিউশন ইজ অপটিমাল লিখেছিস এইবার তোকে কস্ট বের করতে হবে এবার কস্ট বের করতে হবে কস্ট তাহলে কস্ট কি করে হবে বের করতে হবে কস্ট টোটাল কস্টই তো যেটা করেছিলাম আগে হ্যাঁ টোটাল কস্ট বের করতে হবে টোটাল কস্ট করে দেখতে হবে এবার কত বের হবে ঠিক আছে তো স্যার বল টোটাল কস্ট কত বের হবে বলতে পারবি কি করে করব টোটাল কস্ট কি করে বের করবি এইটাই তো এই ঘরটাই তো আবার সাজাবো এবার এই ঘরটা সাজাবো 1 * 20 প্লাস 1 * 10 প্লাস 3 * 20 প্লাস 2 * ফাইনাল টেবিল ছিল হ্যাঁ ফাইনাল টেবিলটা প্লাস 1 * 10 প্লাস 2 * 20 করে 180 বের হবে জানিস এটা চেঞ্জ হতে পারতো যদি ফাইনাল টেবিলে আমার কোনো কিছু চেঞ্জ হয়নি কিন্তু অর্থাৎ এখানে যদি কোনো একটা সংখ্যা নেগেটিভ বেরিয়ে যেত তাহলে চেঞ্জ হয়ে যেত যদি নেগেটিভ বের হতো তখন এই বক্সে কিছু না কিছু একটা চেঞ্জ হতো ও পজিটিভ আনতে গিয়ে তোমার একটা চেঞ্জেস আসতো তখনই তোমার যদি হ্যাঁ এটা তো সব পজিটিভ বেরিয়েছে তাহলে কোনো চেঞ্জই হয়নি আমি জাস্ট টেস্ট করলাম এটা কিন্তু এখানে ধর সাপোজ ধর যে কোনো একটা সংখ্যা ধর এটাই ধর নেগেটিভ বেরিয়ে যেত এটা নেগেটিভ বেরিয়ে গেলে ফার্দার পজিটিভ এটা পজিটিভ করতে হতো আর পজিটিভ করার জন্যই তখন এখানে কোনো না কোনো একটা ভ্যালু এই যে এখানে যে সেলগুলো আছে না কোনো একটা সেল কাটা যেত আচ্ছা ঠিক আছে তো তখন আরো কমে যাবে হ্যাঁ তখন ভ্যালু কমে যেত তো ওটা যখন অঙ্ক করবে তখন বুঝতে পারবে কি বললে বুঝতে পারলি তো ফার্স্ট প্রসেসেই যদি তোর দেখ যদি ভালো করে দেখা ফার্স্ট প্রসেসেই যদি এটা বেরিয়ে যায় গ্রেটার দ্যান ইকুয়াল যদি ফার্স্ট প্রসেসে 0 বেরিয়ে যায় তার মানে তুই ভাববি আগে যা খরচ বের করেছি এখন তাই খরচ হবে যদি ফার্স্ট প্রসেসে 0 না বেরোয় মানে নেগেটিভ আছে তখন বুঝতে পারলি আরেকবার বলছি শোন এটা তো ডি আই জে কি হচ্ছে 0 বেরিয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ফার্স্ট প্রসেসে যদি 0 বেরিয়ে যায় ফার্স্ট টার্মে ফার্স্ট চান্সে ফার্স্ট অ্যাটেম্পে যদি 0 বেরিয়ে যায় তাহলে ভাবি আগে যা কস্ট বেরিয়েছে এখন তাই কস্ট হবে যদি ফার্স্ট অ্যাটেম্পে যদি না বেরিয়ে সেকেন্ড অ্যাটেম্প বা থার্ড অ্যাটেম্পে যদি 0 বেরোয় যদি সেকেন্ড অ্যাটেম্পে যদি 0 বেরোয় 0 মানে 0 বা গ্রেটার দ্যান ইকুয়াল 0 যদি বেরোয় তখন তার মানে ভাবি খরচটা কমবে ঠিক আছে তো এগুলো প্র্যাকটিস করতে হবে একটু মানে তুমি অ্যালোকেটেডটা করে নিলে তাহলে আনঅ্যালোকেটেডটা বেশি সোজা তাড়াতাড়ি হয়ে যায় কিছু নেই এটা নরমাল ব্যাপার এবার ওই তো বললাম এরপরে যে অঙ্কটা বললাম সেটা কি চেঞ্জ হতে পারে ধর আনঅ্যালোকেটেড সেল যখন করব কোনো না কোনো একটা ভ্যালু নেগেটিভ বেরোবেই
নেগেটিভ বেরোলে ওটাকে কি করে পজিটিভ করতে হবে তার সেটা শিখতে হবে আর কিছু। তো এই কোশ্চেনটা দিয়েছে, এটা ট্রান্সপোর্টেশনের একটা অঙ্ক, ঠিক আছে? তো বলছে এটা অপটিমাম জানতে, যে অপটিমাম, ঠিক আছে? এই তো কোশ্চেন দিয়েছে। তো প্রথমে অ্যানসার আরম্ভ করছি কিভাবে লিখতে হয়, পরীক্ষার কোশ্চেন দিলে সেভাবে লেখ। সিন্স given TP problem, TP problem মানে বুঝতে পারছিস তো, ট্রান্সপোর্টেশন প্রবলেম। since given TP problem is balanced, ব্যালেন্স কি করে বুঝলাম, শিখিয়েছিলাম। দেখ প্রবলেম তো দুটো রকমের ট্রান্সপোর্টেশন, একটা ব্যালেন্স একটা আনব্যালেন্স। ব্যালেন্স কাকে বলে, দেখ সাপ্লাইয়ের যোগফল 34, আবার এটা ডিমান্ডেরও যোগফল 34, তাহলে এটা কি ব্যালেন্স প্রবলেম। তাহলে ইজ ব্যালেন্সড সো বাই ভ্যাম তো শিখেছি, ভ্যাম কি, ভোগেলস অ্যাপ্রক্সিমেশন মেথড। প্রথমে তো অঙ্ক দিলে আমাকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন করতে হয়। ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন করার জন্য আমাকে তিনটে মেথড আছে, আমি বলেছি সবসময় ভ্যাম মেথডে করব। তো ভ্যাম মেথড করব, ঠিক আছে? তো করব, আমি এর মধ্যেই করে দিচ্ছি। তাই এই তো হয়ে গেল। যখন সলিউশন আরম্ভ করব, দেখ ভালো করে শোন, সলিউশন যখন আরম্ভ করব এখান থেকে, এখান থেকে লেখা আরম্ভ করব। তারপর কি ওই ভ্যামটা করব। এটা কিন্তু এটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন কিন্তু এটা সেকেন্ড লাইনে আবার ঢুকতে হবে বক্সটা, এই বক্সটা ফ্রেশ করে করতে হবে। এটাকে বলে রো পেনাল্টি, শিখিয়েছিলাম। এটাকে বলে রো পেনাল্টি। এই লাইনটা মুছে দিই, তো হয়ে গেল লাইনটা। হ্যাঁ মুছে দাও, এই লাইন মুছে দিচ্ছি, লাইনটা হয়ে গেছে। রো পেনাল্টি, আর এদিকে লিখবো কলাম পেনাল্টি। তাহলে ওই একই কথা বলবো, নতুন করে বোঝানোর কিছু নেই, শেখানোর কিছু নেই, তাই না? দুটো লোয়ার কোন, দুটো মিনিমাম কত আছে, দুটো মিনিমামের ডিফারেন্স 10 আর 19 এর ডিফারেন্স 9, তারপর 30 আর 40 এর ডিফারেন্স 10, পরে পরে বল 8 আর 20 এর ডিফারেন্স 12, এইদিকে 19 আর 40 এর ডিফারেন্স 21, 30 আর 8 এর ডিফারেন্স 22, 40 আর 50 এর ডিফারেন্স 10, 10 আর 20 ডিফারেন্স 10। সবচেয়ে বড় কোনটা এইখানে, রো পেনাল্টি আর কলাম পেনাল্টি মধ্যে হাইয়েস্ট হচ্ছে 22 দিয়ে উঠছি। তাহলে উঠতে গিয়ে সবচেয়ে ছোট হচ্ছে 8, 18 আর 8 এর মধ্যে ছোট কোনটা, 8। তাহলে এখানে 8 বসিয়ে দিলাম, 10 হয়ে যাবে, 8 এর 0, আর এখানে 18 কেটে গিয়ে 10 হয়ে গেল। এটা কেটে গেল। ঠিক আছে তো? এবার কি হচ্ছে, 19 আর 10 এর ডিফারেন্স 9, 70 আর 40 এর, সরি 40 আর 60 এর ডিফারেন্স 20, ঠিক আছে? 20 আর 40 এর ডিফারেন্স 20। আচ্ছা, এদিকে 19 আর 40 এর ডিফারেন্স 21, এটা কিছু হবে না। 40 আর 50 এর ডিফারেন্স 10, 10 আর 20 এর ডিফারেন্স 10। বড় কোনটা এখানে, 21। রো পেনাল্টি আর কলাম পেনাল্টি মানে বড় হচ্ছে 21, তাহলে 21 এর দিক থেকে উঠবো 19, 21 এর দিক থেকে উঠলে 5 আর 7 এর মধ্যে বড় কোনটা, 5 আর 7 এর বড়, 5 আর 7 এর মধ্যে ছোট হচ্ছে 5, তাই তো? হ্যাঁ। এই যে 21 এর সরাসরি উঠছি, এখানে ছোট কোনটা 19, 19 এর এখানে লিখো 5, এটা তো বুঝতে পেরেছি, অন্য তো করে বোঝানোর কিছু নেই। 0, এটা হচ্ছে 2, হয়ে গেল। তারপর 10 আর 50 এর মধ্যে ছোট মানে ডিফারেন্স আছে 40, 40 আর ডিফারেন্স 20, 20 70 ডিফারেন্স 50, এটা কিছু হবে না, এটা কিছু হবে না। 10 সরি 40 আর 50 এর ডিফারেন্স 10, 10 আর 20 ডিফারেন্স 10, বড় কোনটা 50, এদিক থেকে যাচ্ছি। এদিকে ছোট কোনটা স্যার 20, হ্যাঁ তাই তো? 10 আর 14 এর মধ্যে ছোট কোনটা 10, এখানে লিখবো 10, এই 10 লিখলে 10 কেটে 0, এটা 14, 10 কেটে 4, ঠিক আছে? তাহলে কোনটা কাটবে, S3 কেটে গেল, তাই তো? S3 কেটে গেল। তারপরে এটাও ড্যাশ, এটাও ড্যাশ। আচ্ছা, 10 আর 40 আর 50 এর ডিফারেন্স 10, 10 আর 60 এর ডিফারেন্স 50, 10 আর 50 এর ডিফারেন্স 40, 40 আর 60 এর ডিফারেন্স 20, এটা তো কিছু হবে না, কেটে গেছে, এই তো? বড় কোনটা 50, হ্যাঁ তো উপরে উপর ছোট হচ্ছে 10, 2 আর 4 এর ছোট কোনটা 2, 2 কেটে গিয়ে 0, আর 4 কেটে গিয়ে 2, তাই তো? হ্যাঁ 2 হয়ে গেল। তাহলে কোনটা কেটে গেল, এই ঘরটা কেটে গেল, S1 কেটে গেল। হ্যাঁ
তারপর এখানে কিছু নেই ড্যাশ 40 60 রেফারেন্স 20 এটাও কেটে গেছে, এটা কেটে গেছে, এটা কেটে গেছে, এখানে লিখবো 40 আর এখানে লিখবো 60। বড় কোনটা স্যার 60, ওপরে ওঠ 60ই পড়ে আছে, তাহলে এখানে কত লিখবো 2 আর 9 এর ছোট কোনটা স্যার 2, ঠিক আছে 2 কেটে গেল 0, এখানে 9 কেটে গেল 7, ঠিক আছে তো, তাহলে সেই 7 এখানে বসে গেল, বল এই তো হয়েছে, হ্যাঁ এই হয়ে গেছে। তারপর কি লিখবো এখানে like the initial answer लिखते like the initial basic feasible solution, the initial basic feasible solution by VAM মানে VAM মেথডে is কত হবে শেষ হয়ে গেল এখানে। এটা ফাইনাল টেবিল করা উচিত ছিল, বুঝছো ফাইনাল টেবিল, ফাইনাল টেবিলটা করতে হবে এখানে, ফাইনাল টেবিলটাকে সাজিয়ে নি বেটার হবে, পরিষ্কার D1 D2 D3 D4 এখানে হচ্ছে S1 S2 S3, এটা হচ্ছে 19 এ 5 30 50 10 এ 2 70 30 40 60 70 30 40 60 40 এ 7 তাই তো, 40 এ 7 আর 60 এ 2, আর এখানে 40 8 70 20 40 8 70 20 8 এ 8 20 তে 10, 8 এ 8 20 তে 10, ঠিক আছে। এটা ডিমান্ডেড টোটাল, ডিমান্ড কত কত 5 8 7 14 তাই তো, 5 8 7 14, ওইদিকে সাপ্লাই টোটাল 7 9 18, ঠিক আছে। আর এখানে তুই টোটাল কস্ট তো বের করে দিতে পারবি না, টোটাল কস্ট ইকুয়াল টু কত হবে 19 ইনটু 5 প্লাস 10 ইনটু 2 প্লাস 40 ইনটু 7 প্লাস 60 ইনটু 2 প্লাস 8 ইনটু 8 প্লাস 20 ইনটু 10, কত হচ্ছে এটা পরে 779। এটা তো নতুন কিছু না, তো আগের ক্লাসে এটা এত অবধি করেছি, এত অবধি কিছু নেই, এত অবধি হয়ে গেল, শুধু নেই এত অবধি। এরপর করবো মোদি মেথড, তাই তো, মোদি মেথড তো টুকে নে হয়ে গেছে, মুছে দেবো, এটা টোটাল কস্টটা লিখে দিই হয়ে আসছে, মুছে দাও। মোদি মেথড, এরপর কি করবো মোদি মেথড, মোদি মেথডের আরেকটা নাম ইউভি মেথড। তাহলে কি লিখবো মোদি মেথড কি শেখায় আমাদের, টেস্ট ফর অপটিমালিটি ইন টিপি, তাই তো, অপটিমালিটি ইন টিপি, মানে এই যে ট্রান্সপোর্টেশন প্রবলেমটা দিয়েছে এটা অপটিমাম কিনা এটা জানার জন্য আমাকে মোদি মেথডের সাহায্য নিতে হবে, মোদি মেথডের সাহায্য নিয়ে নিলাম। তো কতবার করতে হয় D1 D2 D3 হয়, আচ্ছা এটা টেস্ট করব, অবশ্যই করব যেটা জানতে চাই সেটা অবশ্যই করব। তো এই কোশ্চেনটা করলি আগে বলে নে, এই কোশ্চেনে এটা করব তার আগে বল কোশ্চেনে নাম্বার অফ অকুপাইড সেল কটা ছিল, বলতে পারবি নাম্বার অফ অকুপাইড সেল কটা ছিল, পরীক্ষা সব কোশ্চেন দেয় কিছু কিছু, হ্যাঁ 6টা, অবশ্যই তুই বুঝেছিলি 6টা ছিল, ঠিক আছে। তো ফর্মুলা কি ছিল আমাদের m + n - 1, m মানে রো, 3টে রো 4টে কলাম,
মাইনাস 1 কত যে 6, তার মানে নাম্বার অফ অকুপাইড সেল হয়ে যায় আর m প্লাস n মাইনাস 1 করে একই বেরিয়েছে, তাই তো? তাহলে এখানে লিখব m প্লাস n মাইনাস 1 ইকুয়াল টু নাম্বার অফ অকুপাইড সেল, নাম্বার অফ অকুপাইড সেল, নাম্বার অফ অকুপাইড সেলস, ঠিক আছে? মানে দুটো যখন, বুঝতে পারছিস তো, m প্লাস n মাইনাস 1 করে যেটা বেরোচ্ছে আর নাম্বার অফ অকুপাইড দুটো যদি সেম হয় তাকে কি বলে? তাকে কি বলে শিখিয়েছিলাম বা তোরা জানিস, তোদের কলেজেও করিয়েছে। লে সো দা ইনিশিয়াল basic feasible solution, initial basic feasible solution is non degenerate, non degenerate। মানে কি বুঝতে পারলি? জেনারেট কাকে বলে, ডিজেনারেট কাকে বলে? ভালো করে এগুলো জেনে রাখ, এগুলো জেনে রাখ, শর্ট কোশ্চেন থিওরি দিলে খুব কাজে লাগবে। নাম্বার অফ অকুপাইড সেল আর m প্লাস n মাইনাস 1 দুটো যদি ইকুয়াল হয় তখন তাকে বলা হয় নন ডিজেনারেট, আর যদি নট ইকুয়াল হয় তখন তাকে বলে ডিজেনারেট। আচ্ছা, তো এগুলো মাথায় রাখতে হবে, থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য খুব জরুরি এগুলো। তাহলে বুঝতে পারলি? নট ইকুয়াল হয় তার মানে অঙ্ক ভুল, অঙ্ক ভুল না, তখন আরো অন্য কিছু প্রসেসে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে? এগুলো তো ইজি ইজি অঙ্ক করছি, ওইগুলোও করব, ওইগুলো হয়তো তোদের আমি দেখলাম তোদের যে ম্যাথ দিয়েছে ওর মতো অঙ্ক নেই, ওটা আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু, আরো এক্সট্রা কিছু আছে। ঠিক আছে, তো আমি করে দেবো। তাহলে বুঝতে পারলি তো কি বললাম? এটা যদিও আগে যে পাঠ করলাম ওখানেই করতে হয়, এই যে m প্লাস n মাইনাস 1 যে কিছুক্ষণ আগে বলছিলি, তাহলে বুঝতে পারলি তো? আমাকে আগে টেস্ট এটা দেখে নিতে হবে তো এটা কি অঙ্ক, নন ডিজেনারেটেড অঙ্ক নাকি ডিজেনারেটেড অঙ্ক। ডিজেনারেটেড অঙ্ক হলে তার জন্য অন্য কিছু টেকনিক ফলো করতে হবে, এটা নন ডিজেনারেটেড অঙ্ক। কি করে বুঝলাম নন ডিজেনারেট কাকে বলে? m প্লাস n মাইনাস 1 যদি নাম্বার অফ অকুপাইড সেল যদি ইকুয়াল হয় তখন তাকে বলে নন ডিজেনারেটেড অঙ্ক। ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা, তাহলে এটা কিছুক্ষণ আগে শেখালাম, দুটো জিনিস করতে হবে, একটা অকুপাইড সেল, অ্যালোকেটেড সেল, একটা আনঅ্যালোকেটেড। অ্যালোকেটেড আনঅ্যালোকেটেড মানে অকুপাইড আর আনঅকুপাইড। ঠিক আছে, তাহলে লেখ প্রথমে এবার লিখো ক্যালকুলেট, এরপর কি করব? ক্যালকুলেট Cij ইকুয়াল টু u1 প্লাস vj, মনে পড়ছে তো? হ্যাঁ, ফর allocated cell, এটা আমরা যে allocated cell করার জন্য কোন ফর্মুলা লাগে? এই ফর্মুলা লাগে, তাই তো? allocated cell করার জন্য এই ফর্মুলাটা লাগে, ঠিক আছে তো? তার মানে allocated cell করার জন্য এই ফর্মুলাটা লাগে, তাহলে প্রথমে সাজিয়ে নিয়ে আগে, তাই না? d1 d2 d3 d4, ঠিক তো? এখানে কি হবে? p1 ছিল না s1 ছিল? s1 s2 s3, কত ছিল? 19 30 50 10 70 30 40 60। তুমি তো বলছিলে যেগুলো আনঅ্যালোকেটেড ও হ্যাঁ, সরি গ্যাস দিতে হবে। অ্যালোকেটেড সেল, এটা কি কি ছিল আমার এখানে? অ্যালোকেটেড সেল কোনগুলো ছিল? 19, হ্যাঁ 19 এর 5, 19 আর 10, ঠিক আছে তো? আর এদিকে ছিল 40 আর 60, সরি ভুলে গেছি। আচ্ছা, এখানে লিখবো 8, এখানে লিখবো 20, ঠিক আছে তো? এই তো ছিল, আর বাকি ঘরগুলো ড্যাশ দিতে শিখিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার 19 এ কত ছিল? বল 5, তাই তো? হ্যাঁ, 19 এ 5, 10 এ 2, তারপর এখানে 40 এ 7, হ্যাঁ, আর 60 এ 2, 60 এ 2, আর এখানে 8 এ 8, 20 তে 10, 20 তে 10, ঠিক তো? হ্যাঁ, এবার এখানে কি শিখেছিলাম? u1 u2 u3, তাই তো? এখানে v1 v2 v3 v4, হ্যাঁ, দুটোর উপর আছে, ইকুয়াল আছে, যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে তো? এবার করতে হবে তোকে এখানে
তো এগুলো বলতে হবে তোকে। এটা কি 1 1? হ্যাঁ তাই তো, এগুলো তোকে সবাই একটা করে বের করে বলতে হবে কত হচ্ছে। সব পরে তো 2 2 আসছে, তো যে সেটা করে দেখতে হবে। দেখ একটা করে দেখ, দেখ এখানে দেখ, দেখ কি শিখেছিলাম। যদি তুই ফার্স্ট রো দেখিস, ফার্স্ট রোতে কটা অকুপাইড সেল আছে? দুটো। সেকেন্ড রোতে দুটো আছে, থার্ড রোতে দুটো আছে, ঠিক আছে তো? কলম ফার্স্ট রো, ফার্স্ট কলামে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে তিনটে আছে। আমরা এটাকে 0 ধরবো, V40 V40। আচ্ছা ডাইরেক্ট তোকে আগের অঙ্কটা শিখিয়েছিলাম লিখে লিখে করা। যদি লিখে লিখে করতে চাস তাহলে কি হবে, দেখ কোনটা থেকে তোকে এগোতে হবে, যার ভ্যালু 0, এখানে 0 আছে তো, এর কারেসপন্ডিং কি আছে স্যার? এইটা 20 10 আর আর কোনটা আছে? এইটা। আর একটা এই দুটো আগে করতে হবে, এই দুটো আগে না করলে তো 20 10 আর 8 8 আর না 8 8 কি করে করবে? আচ্ছা 8 8 করা যাবে। আচ্ছা বলছি 20 10 হবে, 60 2 হবে, 10 2 হবে। হ্যাঁ তাহলে এখানে এখানে একটা করে লিখি। তাহলে এখানে কি লিখবো, কত নম্বর এটা স্যার? এটা থার্ড রো 1 2 3 4, ফোর্থ কলাম, থার্ড রো ফোর্থ কলাম, এটা তাই তো? হ্যাঁ তাহলে এটা কি হবে ফর্মুলাটা? ফর্মুলাটা কি ছিল? ইউ ইউ আই প্লাস ভি জে। তো ইউ কোনটা এখানে? এখানে ইউ কোনটা? ইউ ইউ তো জানিস না, u3 আর ভি জে কোনটা? v4। জি হ্যাঁ। তো 34 এর cos কত স্যার? 20। u3 কত জানি না, 20 হচ্ছে। v4 কত? 0। তাহলে u3 কত বেরিয়ে গেল এখানে? 20। তাহলে u3 20 হয়ে গেল। এমনি তুই নিজে মুখে মুখে করতে পারতি, হ্যাঁ লিখে লিখে করে দিবি, ঠিক আছে তো? হ্যাঁ 0 এর সাথে কত যোগ করলে 20 হয়? হ্যাঁ 0 এর সাথে কত যোগ করলে 20 হবে? এবার তুই পরেরটা বল, মুখে মুখে আগে করে নে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। বল 0 এর সাথে কত যোগ করলে 60 হবে? 0 এর সাথে ওই 60 যোগ করলে, 60 যোগ করলে, এটা করে দেখিয়ে দে। এটা করে দেখিয়ে দে স্যার, বুঝে গেছি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। তাহলে এটা কত নম্বর? কত নম্বর? এটা কত নম্বর হবে? কত নম্বর সেল? 24 C24। হ্যাঁ C24 কি করে হবে স্যার? U2 V4, U2 প্লাস U2 V4। তাহলে এটা কষ্ট যে 60, কিন্তু V4 তো জানা ছিল, V4 0, U2 বেরিয়ে যাবে, তাহলে U2 60। এইভাবে সব করা যাবে। হ্যাঁ এবার বল 0 এর সাথে কত যোগ করলে 10 হবে স্যার? 10। তাহলে 10, এটা করে দিতে পারবি? হ্যাঁ তাহলে এটা কি করে হবে? এটা কত? C14, C14 কত হবে? U1 V4, U1 V4। তাহলে U1 কত? U1 তো জানি না, কিন্তু V4 0, 14 10। তাহলে U1 কত বেরোলো? 10। তো বোঝা যাচ্ছে তো অঙ্কটা? কিছু করিস নেই কিন্তু। না না। তাহলে এইগুলো সাজা, নিজে নিজে করতে থাক। তারপর তারপর কোনটা করব বল? এরপরটা তাহলে আমরা এবার তুই এটা করতে পারবি, এই যে এটা 11 11 C11, C11 মানে কোনটা? C11 মানে হচ্ছে তোর U1 V1, U1 V1, 11 কত? 19, U1 কত স্যার? 10, V1 বেরিয়ে যাবে, কত হবে? 9, V1 9। হ্যাঁ ঠিক আছে তো? V2 V2 তাহলে লেখ, V2 কোনটা? 2 3 that's why 3 2 32, C32 কত হবে? U3 প্লাস V2, 20 এটা 8, কষ্ট হচ্ছে 8, U3 20, V2 জানি না, 12। তাহলে V2 কত হবে? 12। হ্যাঁ এখন ইজি লেগে গেছে নাকি? হুম এখন ইজি লেগে গেছে, ইজি লাগবে, কিছু নেই, প্র্যাকটিস করলেই পেরিয়ে যাবে। এবার হলো বাকি রইলো এইটা 2 3 2 3, C23 কত হবে? U2 V3, U2 V3, 2 3 কত? 40, V3 20 U2 কত? 60, তাহলে V3 কত হবে? 20। হ্যাঁ V3 হচ্ছে 20। আচ্ছা এগুলো সাইন গুলো ঠিক করতে হবে, এটা -12 হবে, এটা -20 হবে। হ্যাঁ ওইদিকে চলে আছে তো। ঠিক আছে তো? তাহলে এই ঘরগুলো হয়ে গেল, সাজানো হয়ে গেল, দেখ। তাহলে এগুলো হয়ে গেল, বল মুছে দিই। হ্যাঁ মুছে দাও। অকুপাইড সেল হয়ে গেল, এবার নন অকুপাইড সেল করব। হ্যাঁ
লেখ এরপরে লিখবি ক্যালকুলেট ক্যালকুলেট dij ইকুয়াল টু লেখ dij ইকুয়াল টু cij মাইনাস u1 প্লাস vj কেন করছি এটা কেন করছি dij কেন ক্যালকুলেট করছি dij কেন ক্যালকুলেট করছি হ্যাঁ নন অকুপাইড সেলের জন্য নন অকুপাইড সেলের জন্য লেখ ফর বা আনঅ্যালোকেটেড লিখতে পারিস হ্যাঁ ফর আনঅ্যালোকেটেড সেলস ঠিক আছে তো হয়ে গেল এবার কি হবে এই ঘরগুলোকে বন্ধ করব 30-50 আমাকে একটু ঘরগুলো বলতো D2 30 এটা 30 D3 50 D1 পয়েন্টটা S2 হচ্ছে 70 D2 হচ্ছে 30 কিছু নেই তারপর হচ্ছে S3 এ হচ্ছে 40 কিছু নেই D3 তে 70 এই লেখা তো ঠিকই আছে এই লেখা তো চেঞ্জ হবে না এটা এটাই থাকবে হ্যাঁ এটা এটাই থাকবে কোনো চেঞ্জ হবে না তাহলে এবার ফর্মুলা ভ্যালু গুলো দেখ ফর্মুলা কি শিখেছিলাম dij মানে d কত নম্বরটা বের করবে এখানে এই যে এটা তাই তো কত হবে d12 একটা করে বল d12 কত হবে d12 নিয়ম কি দেখ ফর্মুলা কস্ট কত ফর্মুলা বারবার লিখতে হবে না cos 30 মাইনাস কি হবে u1 প্লাস vj দেখ এদিক থেকে বোর্ডের দিকে দেখ 10 আর 12 ব্যাকে লিখ 10 যোগ 12 ফর্মুলা লিখতে হবে না কেন ফর্মুলা লিখবো 30 থেকে 22 বাদ দিলে হলো 8 এরপরটা হবে হচ্ছে 13 আচ্ছা এটা আমাদের মাইনাস 12 বেরিয়েছিল না হ্যাঁ ভুল হয়েছে এটা মাইনাস 12 বেরিয়েছিল তো এটা মাইনাস 12 বেরিয়েছিল তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে তার মানে তোমার 22 তাহলে বুঝতে পারলি এটা হ্যাঁ 10 মাইনাস 12 করলে কত হবে -2 হ্যাঁ তো -2 আর মাইনাস মানে +2 হ্যাঁ তাহলে দেখ না 30 মাইনাস -2 তাহলে কত হয় 32 হ্যাঁ ঠিক আছে তো তাহলে d12 হয়ে গেল কি করব d13 কত হবে 13 cos ছিল 50 মাইনাস কত হবে দেখ এই এই ঘরে সেই 50 এই গণিত দিকে দেখা 10 আর -20 লে 10 -20 -20 মানে +20 হয়ে যাবে তাহলে -20 আছে তো 10 -20 মানে -10 আর মাইনাস মানে +10 60 হবে হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা এবার এইটা করব কত হবে d21 কত হবে 70 মাইনাস কত হবে এখানে 60 আর 9 তাই তো হ্যাঁ 60 আর 9 60 প্লাস 9 69 70 থেকে 69 বাদ দিলে 1 তারপর এটা হবে কত হবে d22 30 মাইনাস কত হবে 60 আর -12 60 আর -12 কত হচ্ছে 48 30 থেকে 48 বাদ দিলে কত হয় 18 মানে -18 হ্যাঁ -18 এইটা -18 এসেছে হয়ে গেল এবার এখানে কত হবে d31 কত হবে 40 মাইনাস 20 প্লাস 9 29 40 থেকে 29 বাদ দিলে 11 তারপর d33 কত হবে 70 মাইনাস 20 মাইনাস 20 20 হ্যাঁ 0 মানে 70 হচ্ছে এটা ঠিক আছে হ্যাঁ মানে মাথায় ঢুকছে তো কি হচ্ছে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ এবার লেখ হিয়ার এখানে কোনটা নেগেটিভ বেরিয়েছে স্যার -18 d22 d22 লেখ হিয়ার হ্যাঁ এখানে লিখছি হিয়ার d22 লেস দ্যান 0 মানে কি 0 কম 0 কম মানে তো নেগেটিভ হ্যাঁ আমাদের রুল ছিল যে দেখো তোমরা যে আনঅ্যালোকেটেড সেল করবে
ঠিক আছে, তোমরা যে আনঅ্যালোকেটেড সেল করবে তার ভ্যালু সবসময় 0 বা পজিটিভ বেরোতে হবে, তাহলে ঠিক আছে। যদি নেগেটিভ বেরোয় তাহলে ফার্দার প্রসেসে এগোতে হবে। তাহলে এটা নেগেটিভ বেরিয়েছে কোনটা, D22 সেলটা, তাহলে ফার্দার প্রসেসে যেতে হবে। তাই লিখলাম হিয়ার D22 0 এর চেয়ে কম, মানে লেস দ্যান 0 হয়েছে। সো কারেন্ট বিএফএস, সো কারেন্ট বিএফএস মানে বুঝতে পারছিস তো? কারেন্ট বিএফএস মানে বেসিক ফিজিবল সলিউশন। কারেন্ট বেসিক ফিজিবল সলিউশন is not optimum, তাই তো? হ্যাঁ, is not optimum, is not optimum and can be improved, মানে এটাকে তোকে ফার্দার প্রসেসে যেতে হবে, এটাই বলেছে। ফুল স্টপ। হয়ে গেল? হয়ে গেল তো? মুছতে হবে, দেখ হলো তো, মানে হলেই তো হলো না, এবার এরপরে মুছতে হবে, মুছে পরের পাটে যেতে হবে। কি করতে হবে, থিটা, মানে যেই ঘরটা যেটা নেগেটিভ বেরিয়েছে সেই ঘরটাকে থিটা ধরতে হবে, সেটাকে থিটা ধরতে হবে, এটা শিখিয়েছিলাম আমি আগে। যেটা নেগেটিভ বেরিয়েছে সেটাকে থিটা ধরতে হবে। D22 হলো D22 মানে 30। আচ্ছা, তোমার যে বলে D22 যে 30 আছে, ওখানে তো কোনো অ্যালোকেটেড নেই, ওটাকে মানে কোনো ওরকম নেই, জানেন অ্যালোকেটেড। এবার আমি বলছি ঘরটাকে সাজাবা, একটু সাজিয়ে না, তারপর আমি বলছি D1 D2 D3 D4 P1 P2 P3, কেমন ঘর সাজাবি যেই যেই ঘরগুলোতে ছিল। আচ্ছা আমি বক্স করে নিই, সবচেয়ে বেটার হবে এটার জন্য। ঠিক আছে, বুঝতে পারলি তো? বক্সটা করে নিলাম। পুরো ভ্যালু গুলো করে লিখবো না, পুরো লিখছি না, 5 2, ঠিক আছে তো? এটা ছিল 7, এটা ছিল 2, এটা ছিল 8, এটা ছিল 10। পুরো সাজালাম, দেখ কেমন সাজালাম, দেখিস তো? এবার বল, আমাকে বল কোন ঘরটা, কোন সেলটা নেগেটিভ বেরিয়েছিল? D22, তাই তো? 22 মানে কোনটা, এটা যেটা নেগেটিভ বেরিয়েছিল সেই ঘরটাকে থিটা ধরতে বলেছি। এটা বক্স করলাম। এইবার তোকে এবার একটা স্কোয়ার বা রেক্টাঙ্গেল সাজাতে হবে, তোকে হয় স্কোয়ার সাজাতে হবে না হলে রেক্টাঙ্গেল সাজাতে হবে। ভালো করে শোন, স্কোয়ার বা রেক্টাঙ্গেল কিভাবে সাজাতে হবে। আচ্ছা ভাই, D22 তে যে এখানে তো তাও এখানে কিছু ফাঁকা আছে, আচ্ছা এখানে যদি ভ্যালু থাকতো তাহলে, মানে তোমার অ্যালোকেটেড থাকতো, তাহলেও কি অ্যাকসেপ্ট একই হতো ব্যাপারটা? এটা দেখ আমি বলি, তারপর শুনছি তোর কোশ্চেনটা একটু বলে দিই। যেই ঘরটা নেগেটিভ বেরিয়েছে সেই ঘরটাকে আমরা থিটা ধরলাম। আচ্ছা, নেগেটিভ ঘর, এই ঘরটা নেগেটিভ বেরিয়েছে, ভালো করে দেখ, এই সেলটা নেগেটিভ বেরিয়েছে, এটাকে থিটা ধরলাম। এইবার এবারে তোকে একটা স্কোয়ার বা রেক্টাঙ্গেল সাজাতে হবে। কি করে স্কোয়ার বা রেক্টাঙ্গেল সাজাবি? থিটা থেকে স্টার্ট করতে হবে, থিটাটাকে টার্গেট করতে হবে, থিটা দিয়ে স্টার্ট করতে হবে। তো এই দিক তাকা, বোর্ডের দিকে যদি তাকাস ভালো করে, বোর্ডের দিকে যদি তাকাস ভালো করে, তুই ধর এখান থেকে যদি এই পাতটা নিস, ঠিক আছে, এখান থেকে এই পাতটা নিলি, তারপর কি করে হবে? স্কোয়ার হবে। এখানে স্কোয়ার হচ্ছে না না হচ্ছে না, লাগে হবে কি করে? আমি এখানে যেতেই পারছি না, তাহলে এই ঘরটা হবে না, এই ঘরটা চুজ করাটা ভুল। তাহলে এটা যা, তারপর এখানে আয়, হলো স্কোয়ার হচ্ছে। এইভাবে পাতটা তৈরি করতে হবে, এটাকে বলে পাত, এটাকে বলে পাত। এই পাতটা তৈরি করতে হবে, বুঝতে পারলি তো ব্যাপারটা কেমন হয়েছে? ওটা বোঝ। এবার তুই বলি স্যার আপনি এটা করলেন, আপনি উপরের দিকে কেন টার্গেট করলেন না? দেখ উপরের দিকে টার্গেট করিস, এটা থেকে এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা কি স্কোয়ার হচ্ছে না বা রেক্টাঙ্গেল হচ্ছে না? তোকে বুঝতে হবে ঘরটা এমন সারা, তোকে খুঁজে বের করতে হবে কি করে রেক্টাঙ্গেল বা স্কোয়ার হচ্ছে। তোমার কথাটা বুঝতে পারলি কি বললাম? মাথায় ঢুকলো রেক্টাঙ্গেল বা স্কোয়ারটা? হ্যাঁ, আমরা তো ওই ফাঁকা জায়গাটাতে থিটা ধরেছি, কিন্তু ওই জায়গায় যদি একটা নেগেটিভে যদি অ্যালোকেটেড থাকতো তখন কি করতাম? থাকবে না, জায়গাটা থাকবেই না। কি করে থাকবে ওখানটায় ভ্যালু? তুই ভাব না, তুই তো আনঅ্যালোকেটেড ঘরগুলোই করছিস। হ্যাঁ, তো ওখানে আনঅ্যালোকেটেড ঘরে কি করে থাকবে? হ্যাঁ, তাহলে এখানে লেখ, যে কথাটা লিখছি সেটা লেখ। এটা করলাম তো বক্সটা, লেখ ফর ইমপ্রুভিং, লেখ পাশে লেখ ফর ইমপ্রুভিং
for improving the solution construct closed path এই অঙ্কটাই এম কমে এসেছিল একবার আচ্ছা starting from cell কত 2 মানে বুঝতে পারছিস তো হ্যাঁ 2 and passes occupy cells and ends at 2 cells কি করে টুটু সেলে ও হ্যাঁ ঘুরে গিয়ে দুটোতেই আছে 2 থেকে তো স্টার্ট হয়ে এন্ড হচ্ছে আবার 2 তেই গিয়ে শেষ হবে ঠিক আছে বুঝতে পারলি তো ব্যাপারটা মাথায় ঢুকলো এবার দেখ যেটাকে থিটা ধরবি সেটাকে প্লাস হবে যেটাকে থিটা ধরবি সেটা প্লাস হবে এইটা হয়ে যাবে এটা প্লাস হলে তাহলে এটা মাইনাস যেটা প্লাস হয়ে যাবে এবার এটা প্লাস এটা মাইনাস কিছুই না যেইটা থিটাটাকে তুই প্লাস ধরলি ঠিক আছে তার অপোজিট গুলো নেগেটিভ হয়ে যাবে সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস দিয়ে স্টার্ট হলো এটা মাইনাস হলো দেখ এটা প্লাস ছিল এটা মাইনাস হলো এটা মাইনাস মানে এটা প্লাস এটা প্লাস মানে এটা মাইনাস তো হলো তো ধর এত দিক ক্লিয়ার তো বলে অ্যাড এবার দেখ এইগুলোর মধ্যে ছোট কোনটা থিটা 2 10 8 ঠিক আছে ছোট কোনটা 2 like add 2 like নিচে like add 2 where plus sign যেখানে প্লাস সাইন আছে সেখানে দুইটা অ্যাড করবি আর যেখানে মাইনাস সাইন আছে সেখানে দুইটা বিয়োগ করবি ঠিক আছে তো like add 2 where plus sign indicated subtract 2 where minus sign indicate full stop this gives a new IBFS ঠিক আছে বুঝতে পারলি তো এই যে দুইটাই চুজ করলাম যেখানে প্লাস আছে তার সঙ্গে তুমি 2 যোগ করবে আর যেখানে মাইনাস আছে তার সাথে যোগ বিয়োগ করবে 2 বিয়োগ করবে মানে মেন টার্গেট 2 ঠিক আছে তো তোকে না তবদি হয়ে গেছে এই যে এখানে যে 2 অ্যাড করলাম আর 2 লেস করলাম কেন দুইটাই করলাম তার কারণ হচ্ছে তোকে বলছি তোকে নেগেটিভ দুটো নেগেটিভটা দেখো নেগেটিভ কোনটা এখানে নেগেটিভ কোন সংখ্যা আছে 2 আর 8 ঠিক আছে নেগেটিভ 2 আর 8 আছে তো তার মধ্যে নেগেটিভটাকে চুজ করতে হবে অন্য কিছু না নেগেটিভটা চুজ করতে হবে তাহলে 2 আর 8 এর মধ্যে ছোট কোনটা আছে 2 ওই জন্য 2টা করা হয়েছে ঠিক আছে তো বা তুই এইভাবে যদি ভাবিস -2 আর -8 এর মধ্যে বড় কোনটা -2 -2 আর -8 এর মধ্যে বড় কোনটা তুই -2 আর যে শুধু 2 আর 8 এর কথা ভাবিস 2 মানে মোট কথা ব্যাপারটা তোকে মাথায় রাখতে হবে তোকে মাইনাসের ঘরটাকে সিলেকশন করতে হবে মাইনাস প্লাস না মাইনাসের ঘরটা এখানে -2 আছে আর -8 আছে তাহলে তুই যদি ওইভাবে ভাবিস -2 আর -8 এর মধ্যে বড় কোনটা -2 এই জন্য 2 এর ঘরটাকে বলা হচ্ছে বুঝতে পারলি তো মাইনাসের ঘরটাকে দেখতে হবে ফোকাস রাখতে হবে পুরোটা না সব কটার মধ্যে পুরোটা না বুঝতে পারলি তো মাইনাসের ঘরটা দেখতে হবে মাইনাস যেটা আছে তার মানে 2 আর 8 এর মধ্যে ছোট কোনটা 2 ঠিক আছে 2টা মাথায় রাখতে কি করে 2 হলো এইটাই আর কিছু বোঝানোর ছিল না এখানে এবার তোকে সাজাতে হবে এবার টেবিল সাজা D1 D2 D3 D4 P1 P2 P3 19 30 50 10 এই পুরো টেবিলটা সাজিয়ে নিয়েছি ঠিক আছে তো পুরো টেবিল সাজিয়ে নিই তারপর 70 30 40 60 70 30 40 60 আর
আর 40 8 70 20 40 8 70 20 আমি এটা কি করছি জানিস এবার অ্যালোকেটেড সেল করছি বলতে এখানে অ্যালোকেটেড কোন কোন ছিল বক্সের মধ্যে বক্সের রেঞ্জটা যা ছিল তো 2 8 আর 10 এগুলো তো ছিল অ্যালোকেটেড এই কোশ্চেন থাকলে করতে পারিস দেখ এর সঙ্গে কি হবে 2 যোগ হবে তাই এখানে লিখলাম 2 ঠিক আছে ওই সবকটাগুলো লিখুন আমি সবকটা লিখেছিলাম আর এটা এটা তো 9 সব লিখে দিয়েছিলাম না এটা তো যেমন ছিল তেমন হবে 7 হবে দুই থেকে 2 বাদ দিলে কত হবে 0 হ্যাঁ 0 তো তাহলে এই ঘরটা করার কোনো মানেই হচ্ছে না D2 মানে ওই 60 এর ঘরটা এটা করার দরকার নেই 0 হচ্ছে হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে 10 আর এটা হচ্ছে 12 না 10 কেন 6 10 তো 6 হবে আর এটা হচ্ছে 12 দেখ আমি তোকে আবার বলে দিচ্ছি শোন একটু শোন অ্যালোকেটেড সেল কোনটা স্যার এটা 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 এগুলো সব অ্যালোকেটেড সেল ওর দিকে তাকাই বুঝছিস অ্যালোকেটেড সেল কিন্তু ওই 2 প্লাস মাইনাসটা করে দিতে হবে এর সাথে 2 যোগ করছি এখানে 2 বসে গেল এর সাথে 2 যোগ করার কোনো প্রশ্নই উঠছে না ঠিক আছে তাই 7 বসে গেল আর এর থেকে 2 মাইনাস হবে 2 থেকে 2 মাইনাস হলে 0 তাই এখানে হলো না এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা কি করে অ্যালোকেটেড সেল হবে হবে না কিছু হবে হয়ে গেল 8 এর সাথে 2 মাইনাস হবে 6 10 এর সাথে 2 যোগ হবে 12 ঠিক আছে হ্যাঁ এটাকে কি বলে বল আচ্ছা আর যেগুলো এক্সিস্টিং অ্যালোকেটেড হচ্ছে ওগুলো নেব না না u1 u2 u3 u1 u2 u3 মানে যেগুলো আরে এক্সিস্টিং তো একটাই ছিল উপরে ছিল 5 আর 2 উপরে d1 এর যেগুলো ছিল 5 আর 2 ও এটা লিখিনি না সেটা আমি জিজ্ঞেস করছি এক্সিস্টিং নেব না এটা লেখা হয়নি এটাকে বলছে v1 v2 v3 v4 ঠিক আছে তো সাজা দেখ আগেরটা যেহেতু ফর্মুলায় বেস করে লিখে করেছি এবার ডাইরেক্ট করতে পারবো তাই তো ডাইরেক্ট করার চেষ্টা কর ডাইরেক্ট করার তাই তো এইদিকে দুটো আছে এইদিকে দুটো আছে এইদিকে দুটো আছে এইদিকে একটা দুটো একটা দুটো এই ক্ষেত্রে 0 বল বলে দিকে দেখা দেখ ফার্স্ট রোতে দুটো অকুপাইড আছে সেকেন্ড রোতে দুটো অকুপাইড আছে থার্ড রোতে দুটো অকুপাইড আছে হ্যাঁ আবার ফার্স্ট কলামে একটা সেকেন্ড কলামে দুটো থার্ড কলামে একটা ফোর্থ কলামে দুটো তোর ইচ্ছা যেটাকে খুশি ধরতে হয়েছে বড় কোনটা দুটো আমি এটাকে 0 ধরছি u1 কে 0 ধরছি তাহলে বল u1 কে 0 ধরি তাহলে এটা কত হবে 0 এর সাথে কত যোগ করলে 10 হবে 10 ঠিক আছে আচ্ছা 10 এর সাথে কত যোগ করলে 20 হবে 10 u3 ঠিক আছে তো এবার দেখ আর কোনটা যাচ্ছে এটা যাচ্ছে v1 করতে পারো তো এটা করতে v2 করতে পারছি হ্যাঁ v2 করতে পারছি 10 এর সাথে কত যোগ করলে 6 হবে স্যার -4 হয়ে গেল -4 এর সাথে কত যোগ করলে 30 হবে -4 এর সাথে কত যোগ করলে 30 হবে -4 এর সাথে কত যোগ করলে 30 হবে 34 হ্যাঁ -4 কেন ও কিছু কি ভুল হয়েছে দেখে নে -4 এর সাথে হ্যাঁ -4 ঠিকই আছে ঠিক আছে দেখে নে কথা এখানে মনে হচ্ছে কিছু গন্ডগোল হচ্ছে v2 বলছে -2 v2 বলছে -2 যেটা মুছি আবার বলছি এটা 10 এর সাথে কত যোগ করলে 8 হবে তখন 6 ভুল বলেছিলাম 8 বলতে হবে 8 10 এর সাথে কত যোগ করলে 8 হবে -2 10 এর সাথে -2 যোগ করলে 8 হবে ঠিক আছে এইবার আর কোনটা v3 বাকি এবার দেখ u2 টা বলি যে কোনো কর না তুই দেখ না মাথায় যেটা আসে সেটা কর এই -2 এর সাথে কত যোগ করলে ঠিক আছে -2 এর সাথে কত যোগ করলে 30 হবে -2 কোথায় আছে এই যে -2 -2 এর সাথে কত যোগ করলে 30 হবে
32 32 হয়ে গেল। আর কি আর 32 সাথে কত যোগ করলে 40 হবে? 8। ঠিক আছে, আর 0 এর সাথে কত যোগ করলে 19 হবে? 19। এগুলো কিছুই না, তোকে আস্তে আস্তে ধরে ধরে করতে হবে। হ্যাঁ, শর্টকাট টেকনিক হয়ে গেল। হয়ে গেল তো? এটা কি হয়ে গেল বল? এটা কি হলো? অ্যালোকেটেড সেল হলো। এবার আনঅ্যালোকেটেড করব। হ্যাঁ, ঠিক আছে তো? তো এখানে লিখছি আনঅ্যালোকেটেড সেল, এখানে লিখ আনঅ্যালোকেটেড। আবার বক্স বানাবো তো? হ্যাঁ, এটা ছিল অ্যালোকেটেড, ঠিক আছে? এটা এখানে লিখে দিই অ্যালোকেটেড। সাজা D1 D2 D3 D4, এখানে কি P1 P2 P3। বল কোনগুলোকে আনঅ্যালোকেটেড ধরবো? D2 D3 মানে S1 এর রোতে 30 50। এটাকে আনঅ্যালোকেটেড ধরবো, রাইট? মানে এগুলোকে আনঅ্যালোকেটেড ধরবো। দেখ কোনগুলোকে আনঅ্যালোকেটেড হচ্ছে এখানে রাইট মারাগুলো, ঠিক আছে? এখানে রাইট মারাগুলো বল কত ছিল ভ্যালু? বল D12 এর ভ্যালু কত ছিল? কোনটা? S1 এর? হ্যাঁ, D12 30 তারপর 50 তারপর 50। S2 তে হচ্ছে 70 30। এটা 70। D4 60 ছিল, 30 কেন? 30 ছিল তো, 60 কখন ছিল? ও লাস্ট রোটা নিতে হবে তো, আমি D22 বলছিলাম। ওটা তো এটা 40, হ্যাঁ, ওটা 70। দেখে নে, কোনো ডাউট থাকলে আগে দেখে নে, তারপর আমি আরম্ভ করছি। ঠিক আছে তো? তোর কি ডাউট হচ্ছিল ওখানে কিছু? না না না, আমি অ্যাকচুয়ালি আগেরটা যে মতন করতে গেছিলাম তো ওই জন্য নতুন যে হবে সেটা মাথায় আসেনি আমার। ঠিক আছে, তাহলে এখানে লিখো V1 V2 V3 V4 U1 U2 U3। ঠিক আছে তো? ভ্যালু গুলো তো একই হবে, টুকে দে। তো বের কর একটা করে বের কর। কত হবে D12? D12 কত হবে? D12 30 মাইনাস, এগুলো ভ্যালুগুলো বসিয়ে দে। 0 32 0 10, এটা হচ্ছে 19, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। তো D12 কত হবে? 30 মাইনাস 30 মাইনাস ব্র্যাকেটে 0 প্লাস 2 মানে 0 -2, 30 এটা -2 আর মাইনাস মানে +2 মানে 32। হ্যাঁ, D12 এর ভ্যালু বের হচ্ছে 32। ঠিক আছে, এবার কি করবি? D13 হ্যাঁ, কত হবে? 50 মাইনাস কত হবে? 0 আর 8, তাই তো? হ্যাঁ, 42। এটা কত হবে? D21 কত হবে? 70 মাইনাস 32 minus 19, 32 plus 19, 32 প্লাস 19 কত হচ্ছে? 51। 70 থেকে 51 বাদ দিলে কত হচ্ছে? 19, তাই তো? D24 কত ছিল? 60 মাইনাস 32 minus 32 প্লাস 10 42। 60 থেকে 42 বাদ দিলে কত? 28 নাকি? না, 18। D31 কত হচ্ছে? 40 মাইনাস 10 প্লাস 90 29 মানে হচ্ছে 11। তারপর লাস্ট D33 70 মাইনাস 10 প্লাস 8 18। 70 থেকে 18 বাদ দিলে কত হয়? 52। তাহলে সব কটা কিন্তু পজিটিভ বেরিয়ে গেছে, ঠিক আছে? লেখ সিন্স, আর এক লাইন বাকি আছে। সিন্স উপর দিয়ে বসি লেখা জানা।
তাহলে মাইনাসের অঙ্ক বুঝে গেলি? হ্যাঁ। লাইক সিন্স all dij less than না greater than equal to 0, ঠিক আছে তো? 0 বা 0 এর বেশি for non occupied বা unoccupied, একই জিনিস, for non occupied cells, for non occupied cells, ঠিক আছে? So current solution is optimal. So current solution is optimal বা optimum, ঠিক আছে? টোটাল কস্ট কত হবে বের করব, টোটাল কস্ট কত বের করতে হবে, টোটাল কস্ট বের করতে তো আবার সাজাতে হবে ছক, এই তো ছক সাজাতে হবে। একটু বড় অঙ্ক দিল না? নেগেটিভ দিয়ে দিলে এই জন্য সমস্যা হয়ে যায়। 19 30 50 10 70 30 40 60 70 30 40 60 40 8 70 20 40 8 70 20 তো বল 19 এর সঙ্গে 5 ছিল, তারপর 10 এর সাথে 2 ছিল, তারপর 30 এর সাথে 2 ছিল, 40 এর সাথে 7 ছিল। আমি বলবো মানে কি বলবো, এই অঙ্কটা আরো একবার বাড়িতে করতে হবে, পারবি না? তাহলে গুলিয়ে যাব, এটা নিজেই গুলিয়ে যাব। 8 এর সাথে 6 করতে হবে, আর ওইদিকে 20 এর সাথে 12 করতে হবে, ঠিক আছে? এই হলো, গুণ করে দে। 19 * 5 প্লাস 10 * 2 প্লাস 30 * 2 প্লাস 40 * 7 প্লাস 8 * 6 প্লাস 20 * 12 95 20 60 280 48 240। তারপর দেখতে হবে কত বের হচ্ছে। 95 প্লাস 80 প্লাস 280 প্লাস 48 প্লাস 240 743। শেষ, অঙ্কটা শেষ। তাহলে বুঝতে পারলি কতটা খরচ কম করা গেল? অঙ্কটা শেষ হলো, ঠিক আছে তো? অঙ্কটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। নেগেটিভের অঙ্ক করালাম, ইচ্ছা করে করালাম, এটা একদিনে দুটো করে দিলাম।